ঠিক আছে, তাইলে সিলেকশন অফ মেটেরিয়ালস আমরা শুরু করি আজকে। আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে যে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য আমরা বলি, এই কথাটা আমি আগেও বলেছি তোমাদের, যে সফটওয়্যার ছাড়া যে কোনো প্রোডাক্ট তৈরির জন্য, শুধুমাত্র কম্পিউটারের যে সফটওয়্যার আমরা ইউজ করি সেগুলো ছাড়া আমাদের অবশ্যই একটা মেটেরিয়াল সিলেকশনের মধ্য দিয়ে যেতে হবে যে কোনো প্রোডাক্ট ডিজাইন করার আগে। সেটা খুব ছোট একটা আলপিন হতে পারে বা অনেক বড় একটা প্রোডাক্টও হতে পারে, যেটাই হোক শুরুতে আমাদের মেটেরিয়াল সিলেকশনটা করতে হবে। Only occasionally will the exact grade of material be specified by the customer. হ্যাঁ, বেশিরভাগ সময় যেটা হয় যে যিনি প্রোডাক্টটা চাইছেন, হ্যাঁ, সে কিন্তু তোমাকে গ্রেডটা বলে দিতে পারে না, যে এটা গ্রেড মানে হচ্ছে এটা কি কোন মেটেরিয়ালের হবে এবং সেটা কোন গ্রেডের হবে। মেটেরিয়ালের মধ্যে অনেক গ্রেড থাকে, যেমন যদি আজকে আমরা কিছু ইয়ে দেখবো, ক্লাসিফিকেশন দেখবো। যেমন তোমরা এমনিতেই জানো যে মেটেরিয়ালের মধ্যে আছে মেটাল, পলিমার, সিরামিক, কম্পোজিট, এগুলো আছে। মনে করো মেটালের মধ্যে আবার ফেরাস আছে, নন ফেরাস আছে। ফেরাস মেটালের মধ্যে আবার মনে করো স্টিলের মধ্যে আবার অনেক ক্লাসিফিকেশন আছে। স্টিলের মধ্যে লো কার্বন স্টিল আছে, মিডিয়াম কার্বন স্টিল আছে, হাই কার্বন স্টিল আছে। হ্যাঁ, সেগুলোর মধ্যেও আরো ক্লাসিফিকেশন আছে। তো এক্স্যাক্টলি কোন জিনিসটা চাইছে সেটা সে মানে একেবারে অত স্পেসিফিক্যালি তো না, অত মানে ব্রড রেঞ্জেও বলতে পারে না যে এটা কি পলিমারের হলে ভালো হয় বা কম্পোজিটের হলে ভালো হয় না কি হলে। বেশিরভাগ সময় এটা স্পেসিফাই করা থাকে না। কিছু কিছু ক্ষেত্রে করা থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে বলে দিতে পারে যে হ্যাঁ এটা স্টেইনলেস স্টিলের মনে করো 304 SS 304 দিয়ে এই মেটেরিয়ালটা তৈরি করতে হবে, এই প্রোডাক্টটা তৈরি করতে হবে এই মেটেরিয়াল দিয়ে SS 304। বা তোমার মনে করো যে আরেকটা 316 একটা গ্রেড বলে দিল যে এইটা দিয়ে তোমার এই প্রোডাক্টটা তৈরি করতে হবে। যদি বলেও দেয়া থাকে, ইভেন দেন দ্য ডিজাইনার মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য মেটেরিয়াল টু বি এবল টু ডিজাইন দ্য প্রোডাক্ট। মানে বলে দিলেও ডিজাইনার যিনি হচ্ছে সিলেক্ট করবে মেটেরিয়ালটাকে, তাকে অবশ্যই বুঝতে হবে ওই মেটেরিয়ালটার প্রপার্টি, ওই মেটেরিয়ালটাকে আসলে ইউজ করা যাবে কিনা যদি সে ওই প্রোডাক্টটা ডিজাইন করতে চায়। কেন আমাদের মেটেরিয়াল সিলেকশনটা এত ইম্পর্টেন্ট? সাইড দিয়ে কেটে গেছে, সরি। আচ্ছা, প্রথম যেই ইয়েটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে তোমার কলাম্বিয়া স্পেস শাটল ফেইলিয়ার। আমরা তো মনে হয় এই ফেইলিয়ারটার কথা সবাই শুনেছি, তাই না? কলাম্বিয়া স্পেস শাটল ফেইলিয়ার। তোমরা তো, আমি তোমাদের একদম প্রথম ক্লাসেই তো টাইটানিকের যে ফেইলিয়ার সেটা দেখিয়েছিলাম। সেটাও তো একটা বড় রিজন, হ্যাঁ, একটা বড় এক্সাম্পল মেটেরিয়াল সিলেকশন। হ্যাঁ, কল্পনা চাওলা, ভেরি গুড। আমরা একদম প্রথম ক্লাসে যেটা দেখেছিলাম ওই যে টাইটানিক, সেটার যে ফেইলিয়ার, সেটার কারণ হিসেবে আমরা দেখেছি যে ফল্টি মেটেরিয়াল সিলেকশন, আমরা প্রপারলি মেটেরিয়াল সিলেক্ট করতে পারি নাই। হ্যাঁ, এরকম প্রচুর এক্সাম্পল আছে ফেইলিয়ারের। আমরা বিভিন্ন সময়ে আরো একটা কিছু দেখেছিলাম, যেমন ব্রিজে তোমার হলো যে ফেইলিয়ার হয়েছে, সেটা আমরা কখনো দেখেছি করোশন কারণ। হ্যাঁ, অনেক ধরনের কারণ থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় কারণটা হতে পারে যে আমরা প্রপারলি মেটেরিয়ালটাই সিলেক্ট করতে পারি নাই। হ্যাঁ, সেই মেটেরিয়ালটা যেটা হওয়ার দরকার ছিল সেটাই সিলেক্ট করতে পারি নাই। সেই মেটেরিয়ালটা মানে যেই এনভায়রনমেন্টে গিয়ে ইউজ হবে বা যেই ধরনের সার্ভিস টেম্পারেচারে এটা ইউজ হবে, সেখানে গিয়ে সে প্রপার তার যে যে প্রপার্টিটা আমরা চাচ্ছিলাম সেটা সে দেখাতে পারছে না। যেমন প্রথমটাতে আছে কলাম্বিয়া স্পেস শাটল ফেইলিয়ার। তোমরা একটু এটা দেখে নিও, এই যে এটা কি কারণে হয়েছিল। খুব সংক্ষেপে যদি বলি, যে যখনই আর্থ অ্যাটমসফিয়ারে আবার এই শাটলটা, স্পেস শাটলটা যখন আবার ঢুকলো, তখনই কিন্তু ফেইলিয়ারটা হলো। তো একদম সবাই যারা ছিল, প্রায় 7 জন, সবাই একসাথে মারা গিয়েছিল। তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এই ধরনের, বিশেষ করে যেগুলো তোমার
এয়ারক্রাফট যাচ্ছে বা যেগুলো তোমার ট্রান্সপোর্টের জন্য যেগুলো ইউজ হচ্ছে সেই জায়গাগুলো, বা তোমার ব্রিজ বা তোমার বিল্ডিং, সমস্ত কিছুই হচ্ছে আমাদের প্রপার মেটেরিয়াল সিলেকশনটা খুবই জরুরি। যেমন আরেকটা খুব দেখে মনে হচ্ছে সেরকম কিছুই না, কিন্তু এই যে প্রোডাক্ট কন্টামিনেশন, আমরা চাচ্ছি ভালো পানি, পিওর ওয়াটার চাচ্ছি, কিন্তু আয়রন পিক আপ হতে পারে, ডিমিনারেলাইজড ওয়াটার, সে আয়রন পিক আপ করতে পারে, সে আয়রন পিক আপ করতে পারে যেইটার মধ্যে আমরা যেই ইয়ের মধ্যে রাখছি সেখান থেকেও করতে পারে, যে পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে সেখান থেকে করতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে সে পিক আপ করতে পারে। এরপরে ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হতে পারে ফুড ইন্ডাস্ট্রিতে, যেটা প্রসেস কন্টামিনেশন বলে। এরপরে দেখো এই যে একটা রিঅ্যাক্টর এক্সপ্লোশন ডিউ টু টেম্পারেচার রাইজ, সরি এটা একটু কেটে গেছে, এটা ইকুইপমেন্টের ফেইল হয়েছে, মানে যে টেম্পারেচার রাইজ করেছে সেই টেম্পারেচারে সে সার্ভাইভ করতে পারে নাই, রিঅ্যাক্টরটা এক্সপ্লোশন হয়েছে। এবং এরকম এগুলা খুব বড় বড় অ্যাক্সিডেন্ট আমাদের তৈরি করতে হয়। সো আমাদের কি করতে হবে, আমাদের প্রচুর মেটেরিয়ালস আছে। হ্যাঁ, আমরা জানি যে কি প্রায় 1 লাখের উপরে মনে হয় মেটেরিয়াল আছে আমাদের, যেগুলা হচ্ছে যে সেটার সাথে রিলেটেড প্রচুর ইনফরমেশন, মানে এই মেটেরিয়ালের প্রপার্টি কি, এই মেটেরিয়ালের মাইক্রোস্ট্রাকচার কি, এই মেটেরিয়াল কি থার্মাল কন্ডাক্টিভিটি আছে কিনা, নাকি এটা ইনসুলেটর, নাকি এটা তৈরি করতে কি অনেক এনার্জি ব্যয় হয়েছে কিনা, এটার স্ট্রেংথ কিরকম, এটার স্টিফনেস কিরকম, এটা ডাকটাইল কিনা, এটা ব্রিটল কিনা, এটা তোমার মনে করি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আছে কিনা, এরকম অসংখ্য, মানে এটা রিসাইকেল করা যায় কিনা, এটাও এখন একটা বড় ইস্যু, যে এটা রিসাইক্লেবল কিনা, তাইলে এটার ডিমান্ডটা আরেকটু বেড়ে যাবে, যে এটা হ্যাঁ, এটা যদি তোমার ব্যবহারটা শেষ হয়ে যায় তখনও তুমি আবার এটাকে রিসাইকেল করে আবার ব্যাক করতে পারবা। যেমন অ্যালুমিনিয়ামের ক্যান, এটা খুব ভালো একটা এক্সাম্পল রিসাইক্লিং এর, যে আমরা অ্যালুমিনিয়াম ক্যান গুলা যদি কালেক্ট করে মেল্ট করে আবার এটা দিয়ে নতুন প্রোডাক্ট বানাই, তাহলে এটা মানে অলমোস্ট যে মাইনিং করে অ্যালুমিনিয়াম বের করে নিয়ে আসার যে ইস্যুটা ছিল সেটা এখানে বলতে গেলে নাই। তো এরকম বিভিন্ন মানে মেটেরিয়ালের অসংখ্য প্রপার্টি আছে, এটা কি পোরাস কিনা, এটা এখানে আবার পরোসিটি লাগবে কিনা, এটা ডেনসিটি কম কিনা, ডেনসিটি বেশি লাগবে কিনা, কম লাগবে কিনা, মানে লাইট ওয়েট হলে ভালো হয়। যেমন আমরা যদি চিন্তা করি যে যেই আমাদের প্লেন গুলা, সেটার অবশ্যই ওয়েট যদি কম হয় তাহলে ভালো হয়। ওয়েট কম মানেই যে আবার স্ট্রেংথ কমে যাওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে, কিন্তু স্ট্রেংথ বেশি হতে হবে, কিন্তু ওয়েট কম হতে হবে। এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া, আমাদের সিলেকশন ক্রাইটেরিয়া আসতে পারে, যে সেই অনুযায়ী আমাদেরকে এখন অসংখ্য মেটেরিয়াল আছে, সেই সংক্রান্ত অসংখ্য ইনফরমেশন আছে, আমরা কিভাবে এই ডিসিশন গুলা নিব, হাউ ডু উই ডিসাইড, হাউ ডু উই বিগিন টু চুজ, মানে কোথা থেকে শুরু করব। ফার্স্ট উই নিড টু লুক এট দ্য ফাংশন অফ দ্য প্রোডাক্ট অ্যানালিসিস করব আমরা। হ্যাঁ, ফাংশন অফ দ্য প্রোডাক্ট বলতে কি, আমরা মানে প্রোডাক্টটা কোথায় ব্যবহার হচ্ছে, আমরা প্রোডাক্টটাকে একটু অ্যানালাইসিস করব। কিরকম, এই প্রোডাক্টটা কি করে, হোয়াট ডাজ ইট ডু, হাউ ডাজ ইট ডু ইট, কিভাবে করে এই প্রোডাক্টটা, এটা কিভাবে করে, কি করে এবং কিভাবে করে, কোথায় করে, মানে কোন জায়গায় আমরা ব্যবহার করছি, কে এটা ব্যবহার করে। দেখো, প্রত্যেকটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট। আমরা একটা কেস স্টাডি দেখবো, সেটা দেখে তোমরা আরেকটু ক্লিয়ার হতে পারবা। হোয়াট শুড ইট কস্ট, এটা সবসময় চলে আসবে তোমার একদম শেষে গিয়ে, যে কস্টিংটা কি হবে তোমার। খুব তুমি মনে করো যে ডায়মন্ড, অলমোস্ট তোমার কোনো এটার ইয়েই হয় না, তোমার ডায়মন্ডের জিনিস মনে করো যে কোনো সেই অর্থে উইয়ার হয় না, এটা ক্ষয় হয় না। তাইলে তুমি মানে যত তোমার ওই যে টুল স্টিল, যেগুলা টুল মেটেরিয়াল, যেগুলা যেটা দিয়ে তুমি কাটাকাটি করো, হ্যাঁ, কাটিং টুল যেগুলা, সেগুলা কি সব ডায়মন্ডের বানাবো? না, এটা মানে অসম্ভব হার্ড, অসম্ভবই, কিন্তু এটা দিয়ে করা যাবে না। কারণ কি, এটার কস্টিং এত বেশি এক্সপেন্সিভ যে এটা সবসময় আমরা ব্যবহার করতে পারি না। তা আমরা এই জিনিসগুলো, এই যে এইখানে যে কোয়েশ্চেন গুলা, এটা কোথায় ব্যবহার হবে, কে ব্যবহার করবে, কিভাবে এটার ফাংশনটা হবে এবং এটার কস্টিং কি হবে, সেইগুলো আমরা একটা কেস স্টাডির মাধ্যমে একটু দেখি। কেস স্টাডিটা হচ্ছে একটা বাইকের,
তাইলে হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ বাইক, আমরা প্রোডাক্ট অ্যানালিসিস করছি। হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ বাইক, আমরা সবাই জানি যে ফাংশনটা কি। হাউ ডাজ দ্য ফাংশন ডিপেন্ড অন দ্য টাইপ অফ বাইক, এই যে কে ইউজ করছে বা কোথায় ইউজ করছে, হ্যাঁ, বা এই ফাংশন, বাইকের যে ফাংশন আমরা তো জানি বাইকের ফাংশনটা হচ্ছে এটা তোমাকে ট্রান্সপোর্টেশনের জন্য হেল্প করবে, তোমাকে ট্রান্সপোর্ট হিসেবে তোমার এটা ইউজ হবে। সেটার সাথেও কিন্তু আবার কিন্তু কিছু ভ্যারিয়েশন আছে, যেমন এটা কি রেসিং বাইক কিনা সেটার ক্রাইটেরিয়া একরকম, আবার মনে করে এটা মাউন্টেন বাইক কিনা সেটার জন্য কিন্তু আরেক ধরনের ডিজাইন করতে হবে, কমিউটার বাইক কিনা যেটা সব সময় সবাই ইউজ করছে, বা এটা একদম বাচ্চাদের জন্য কোনো বাইক কিনা। হ্যাঁ, এই দেখো একটা বাইক কিন্তু কিন্তু সেটার সাথে সাথে এটার যখন ফাংশন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কোথায় ইউজ হচ্ছে, কোন পারপাসে ইউজ হচ্ছে, কে ইউজ করছে, হ্যাঁ, এবং অবশ্যই কস্টিং এর বিষয়টা তো আসছে, সাথে সাথে কিন্তু আমাদের মেটেরিয়ালও চেঞ্জ হয়ে যাবে। একটা রেসিং বাইকের মেটেরিয়াল আরেকটা হচ্ছে কিডস বাইকের মেটেরিয়াল কিন্তু ডেফিনেটলি একরকম হবে না। তোমরা যদি মানে আমি যদি ডিসকানেক্টেড হয়ে যাই আমাকে একটা কল দিও, ঠিক আছে? জি আচ্ছা ম্যাম। এরপরে হচ্ছে কেস স্টাডিটা আমরা একটু কন্টিনিউ করি। হাউ ইজ ইট মেড টু বি ইজিলি মেইনটেইনড, হ্যাঁ, মানে আমরা একটা বাইক মনে করো যে বানিয়ে ফেললাম, কিন্তু ওইটা মানে মেইনটেইন করাটাই একটা ঝামেলা আমাদের জন্য, মানে এমন একটা হেভি জিনিস হলো, বা ওইটা ওইটা মানে দেখে শুনে রাখাটা বা ওইটা নিয়ে সবসময় এটা ব্যবহার করাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে গেল। এটা খেয়াল রাখতে হবে। হোয়াট শুড ইট লুক লাইক, মানে এটার অ্যাস্থেটিক যে বিষয়টা, এটার কালার কিরকম হবে, টেক্সচার কিরকম হবে, অ্যাপিয়ারেন্স কিরকম, ভালো লাগছে কিনা আমাদের দেখতে, এটা এটা খুব ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রেই এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। হোয়াট শুড ইট কস্ট, কস্ট তো চলেই আসবে। হাউ হ্যাজ ইট বিন মেড কমফোর্টেবল টু রাইড, তোমার সবচেয়ে বড় যে বিষয়টা, একটা সাইকেল যদি চালাইতেই না পারি আমরা, সেটা হোক বাচ্চাদের সাইকেল বা সেটা হোক একজন যে মাউন্টেনিয়ার সে ইউজ করবে, যেটাই হোক, এটা তোমার তো কমফোর্টেবল হতে হবে। হাউ ডু দ্য মেকানিক্যাল পার্টস ওয়ার্ক অ্যান্ড ইন্টারঅ্যাক্ট, কোন জায়গাটা স্টিফ হতে হবে, তোমার কোন জায়গাটার মানে ঘষা লাগে বেশি, হ্যাঁ, বা কোন জায়গাটা একটু সফট হতে হবে, কোন জায়গাটা ফ্লেক্সিবল হতে হবে, কোন জায়গার উপর লোড পড়বে সবচেয়ে বেশি, এরকম বিভিন্ন জিনিস এটার মধ্যে থাকবে। এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে। আর সবার আগে যেটা যে আমাদের ভাবতে হবে, এটা কি একটা কম্পোনেন্ট নাকি একটা সিস্টেম, আমরা যেটা তৈরি করতে যাচ্ছি সেটা কি একটা কম্পোনেন্ট নাকি সেটা একটা সিস্টেম। যেমন দেখো তোমরা ইয়ে থেকেই বুঝতে পারছো এটা হচ্ছে একটা কম্পোনেন্ট, স্প্যানার এটা একটা কম্পোনেন্ট, কিন্তু একটা কর্ডলেস স্ক্রু ড্রাইভার হচ্ছে একটা সিস্টেম। আর একটু যদি ডিটেইলে বলি, এই একটা কর্ডলেস স্ক্রু ড্রাইভারের বিষয়টা দেখো কত কিছু এর সাথে একসাথে কাজ করছে, এই যে এটার মধ্যে অসংখ্য জিনিস একসাথে হয়ে তোমার এমনিতে তো বিভিন্ন তোমার ওই যে ইয়েগুলো আছেই, যেগুলো দিয়ে তুমি বিভিন্ন জিনিস বিভিন্ন সাইজের, এই যে বিভিন্ন সাইজের তোমার এই মাথাগুলো তো আছেই, কিন্তু একই সাথে এটা যখন কাজ করছে এটার অসংখ্য পার্টস একসাথে জোড়া দিয়ে তারপরে এটা একটা টোটাল সিস্টেম হিসেবে কাজ করছে। সো ওইটাও আমাদের খেয়াল রাখা যে আমরা এই সিস্টেমটাকে, এখন আমাদেরকে সিস্টেমটাকে তাহলে অ্যানালিসিস করতে হবে। When we analyze a system, we need to break the system down into individual components and then analyze each one. যে যখন তোমার কাছে একটাই জিনিস, কম্পোনেন্ট যখন একটাই, তখন আর এটাকে নিয়ে অত বেশি মানে আলাদা আলাদা করে চিন্তার দরকার নেই, আমরা এটার মেটেরিয়ালটা নিয়ে চিন্তা করব, ঠিক আছে। কিন্তু যখন বিষয়টা হচ্ছে এরকম স্ক্রু ড্রাইভারের মতন একটা বিষয়, বা অবশ্যই তোমার ইয়েও কিন্তু একটা বুঝতেই পারছো বাইকও ডেফিনেটলি একটা সিস্টেম, তখন তোমার প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা ভাবে পুরো সিস্টেমটা নিয়ে চিন্তা করতে হবে। সিস্টেমটাকে তুমি একটু ছোট ছোট পার্টে ভেঙে নিবা, ইন্ডিভিজুয়াল পার্টে ভেঙে নিবা, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টে ভেঙে নিবা, তারপরে তুমি প্রত্যেকটা জিনিসকে অ্যানালিসিস করবে। যেমন এই যে বাইক যেটার কথা আমরা বলছি, বাইকের যদি আমরা সিস্টেম অ্যানালিসিস করি, দ্য বাইক breaks down into various parts. আমরা প্রথমে বাইকটাকে বিভিন্ন পার্টে আলাদা করে নিই। যেমন বাইকের আছে ফ্রেম,
বাইকের আছে হুইল, বাইকের আছে স্যাডল, এরকম আরো কিছু অংশ আছে বাইকের। তো আমরা হ্যান্ডেল আছে, অনেক কিছু আছে। তা আমরা যদি এরকম ভাবে ছোট ছোট ইন্ডিভিজুয়াল পার্ট গুলাকে আলাদা আলাদা ভাবে প্রথমে আমরা চিন্তা করব, তারপরে পুরো জিনিসটাকে একসাথে কম্বাইন করতে হবে। We now need to look at the following for each part. Requirements. প্রতিটা পার্টের জন্য রিকোয়ারমেন্ট কি, এটার প্রপার্টি কিরকম হবে, এটার মেকানিক্যাল প্রপার্টি কি হবে, এটা দেখতে কিরকম হবে, সেই জিনিসগুলো, এটার ফাংশন কি হবে, এটা কি কাজে, এটা যেমন স্যাডলটা শুধু তোমার এটার উপরে কমফোর্টেবলি বসতে পারলেই হলো, হ্যাঁ, সেইটা ফাংশনটা কি, যেমন একটা হুইলগুলা হচ্ছে একই সাথে তোমার ওই হুইলটাই তোমার মেইন বাইকটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, তো ফাংশন ওগুলো আলাদা আলাদা। তোমার ফ্রেমের যে ফাংশন, ফ্রেম হচ্ছে তোমার লোডটা নিবে, হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে, আলাদা আলাদা ফাংশন আছে। হাউ মেনি আর গোয়িং টু বি মেড, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন মনে করো যদি এরকম হয় যে খুব দামি, মানে খুব সিলেক্টেড মানুষের জন্য তৈরি হচ্ছে, হ্যাঁ, মানে মনে করো যে একদম খুব এলিট ক্লাসের জন্য তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে, তা হয়তো আমাদের খুব অল্প কিছু জিনিস তৈরি হবে, তখন ফেব্রিকেশন টেকনিক একরকম হবে। আবার যখন মনে করো মাস স্কেলে, হ্যাঁ, প্রচুর অনেক মানুষের জন্য এটা তৈরি হবে, তখন অবশ্যই ফেব্রিকেশন মানে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন আমাদেরকে একটা লো কস্ট টেকনোলজি চিন্তা করতে হবে, যে অনেক মানুষের জন্য তৈরি হবে কমার্শিয়ালি, হ্যাঁ, অনেকগুলো পার্টস এটা তৈরি হবে, লক্ষ লক্ষ পিস বিক্রি হবে, এটা সেটা এক জিনিস। আর মনে করো না এটা অল্প কিছু মানুষের জন্য, মানে শুধু মনে করো প্রেসিডেন্টদের জন্য বা শুধু কিং কুইন এদের জন্য হবে, বা অল্প শুধু মানে একটা হতে পারে একটা বিশেষ ক্লাসের জন্য, মানে যাদের অটিজম আছে, মানে মনে করো হুইল চেয়ার, অল্প কিছু মানুষের জন্য খুব ভালো হুইল চেয়ার তৈরি হবে, এইরকম। হ্যাঁ, আবার হতে পারে যে না অনেক মাস স্কেলে সবাই যেন আরাম করে, মানে সবাই যেন হুইল চেয়ার ব্যবহার করতে পারে, এরকম কিছু হলো যে তোমার মানে একদম পুয়ার পিপল থেকে শুরু করে অনেকেই যেন এটা ব্যবহার করতে পারে, এরকমও হতে পারে। সো কতজন তোমার ব্যবহার করতে চাচ্ছে, মানে এটা কি 1000 পিস হবে নাকি এটা 1 পিসই হবে, সেটার উপর অবশ্যই এটা ডিপেন্ড করছে। হোয়াট ম্যানুফ্যাকচারিং মেথডস আর উই গোয়িং টু ইউজ, এই প্রত্যেকটা একটা আরেকটার সাথে কানেক্টেড। ম্যাম একটা কথা বল। ম্যাম, এই যে বাইকের ক্ষেত্রে, ম্যাম এই যে বাইকের ক্ষেত্রে যে ম্যাটেরিয়াল ডিজাইনটা হবে ম্যাম, সেটা কি অটোমোবাইল ইঞ্জিনিয়াররা করবে নাকি তারা ম্যাটেরিয়াল সায়েন্স জেনে তারপর তারা করবে? হ্যাঁ, এটা মানে এখনকার যে পৃথিবী, তাতে করে যে কোনো কিছু তোমার মাল্টি ডিসিপ্লিনারি, একজন একা এরকম ভাবে কিছু করতে পারে না, এটা একটা টিম ওয়ার্ক হয়। হ্যাঁ, সেই টিমে হচ্ছে তোমার অবশ্যই মেটেরিয়ালস ইঞ্জিনিয়ার লাগবে, এবং তোমার ওখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও ডেফিনেটলি লাগবে, কারণ দুইজনের নলেজেরই কম্বিনেশনটা দরকার হবে। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, ফাইনালি যেটা হচ্ছে আমাদের, এটা তো তৈরি করতে হবে। হ্যাঁ, তো এখন তৈরি করাটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। মানে যেমন মনে করো যে আমাদের ফ্রেমটা যদি চিন্তা করি, কোন মেটেরিয়াল দিয়ে আমরা ফ্রেমটা বানাবো, হ্যাঁ, যে ফ্রেম যেটা সাইকেলের বাইকের যে ফ্রেমটা, আমরা কি স্টিল দিয়ে বানাবো? স্টিলের মধ্যে তোমার স্টিলের যে প্রপার্টি, এটা স্ট্রং, এটা স্টিফ, এটা হেভি, হ্যাঁ, একটু ভারী স্টিলের জিনিস, আবার একই সাথে এটা সস্তাও। আবার আমরা অ্যালুমিনিয়াম চিন্তা করতে পারি, অ্যালুমিনিয়াম স্টিলের সাথে কম্পেয়ার করলে আমরা জানি যে এটা একটু হালকা, হ্যাঁ, এটা হালকা, আবার একই সাথে হচ্ছে একটু স্টিলের যেরকম স্ট্রেংথ অতটা স্ট্রেংথ না, এটা উইকার, আবার এক্সপেন্সিভ স্টিলের চাইতে। এটার একটাই সুবিধা কি হালকা, হ্যাঁ, অ্যালুমিনিয়াম হালকা হওয়ার সুবিধা আছে, কারণ ট্রান্সপোর্ট গুলা যদি, মানে এই ভেহিকল গুলা যদি তোমার হালকা হয়, তাহলে কি এটা চালাতে সুবিধা হয়, মানে যে কিনা ব্যবহার করছে সেটা কমফোর্টেবলি ব্যবহার করতে পারবে। যাকে প্রতিদিন একটা বাইক চালাতে হয়, সে মানে সবসময় খুঁজবে একটা হালকা বাইক যাতে হয়, এটার ওয়েট বেশি হলে তার জন্য এটা টায়ারিং হয়ে যাবে। ফাইনালি কম্পোজিট হতে পারে। এখন যে কম্পোজিট মেটেরিয়াল, কার্বন ফাইবার রিইনফোর্সড পলিমার, হ্যাঁ, সিএফআরপি, এটা হচ্ছে তোমার দেখো স্ট্রং, স্টিফ, আবার একই সাথে লাইট, আবার হলো এক্সপেন্সিভ টু বাই অ্যান্ড টু ফেব্রিকেট। এখন
এইখানে হচ্ছে ডিসিশনটা আমাদের নিতে হবে যে এরকম হতে পারে স্টিলের ফ্রেম, সেক্ষেত্রে আমাদের জিনিসটার প্রপার্টি ঠিক থাকবে কিন্তু একটু তোমার ভারী হয়ে যাবে। অ্যালুমিনিয়ামের ফ্রেম যদি করি আমরা, এটা হালকা হবে, সুবিধা আছে, কিন্তু আবার একটু অতটা স্টিলের মতো অতটা স্ট্রং হবে না, আবার দামও একটু বেশি হয়ে যাবে। কম্পোজিট যদি নেই, প্রপার্টি গুলো খুব অ্যাকিউরেট হবে, স্ট্রেংথ ভালো থাকবে, লাইট হবে, কিন্তু এক্সপেন্সিভ হবে। তো এখন এটা ডিপেন্ড করছে, ওই যে বললাম যে কতগুলো পিস তুমি বানাবা, হ্যাঁ তোমাকে কত প্রফিটে সেল করতে হবে, অবশ্যই প্রপার্টিটাকে যেন সে ফুলফিল করে, ক্রাইটেরিয়া ফুলফিল করে, তারপরে তুমি এগুলার মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারো। হ্যাঁ, কি প্রপার্টি, অনেক প্রপার্টি আছে, কয়েকটা যদি একটু দেখাই। মেকানিক্যাল স্ট্রেংথ কি, এটার মডুলাস অফ ইলাস্টিসিটি কি, মানে স্টিফনেস কতখানি স্টিফ এটা সেটা, ফিজিক্যাল প্রপার্টি, হ্যাঁ, ডেনসিটি, মেল্টিং পয়েন্ট, হ্যাঁ মানে যদি এটা হাই টেম্পারেচার ইউজ হয় সেক্ষেত্রে আমরা এটার যদি একটা লো মেল্টিং পয়েন্ট একটা কিছু যদি ব্যবহার করি, তাইলে দেখা গেল ওটা গিয়ে মেল্ট করে গেল ওই টেম্পারেচারে সার্ভিসে গিয়ে। ডেনসিটি যদি ওই যে খুব লাইট কিছু দরকার হয়, আর আমরা অনেক ডেন্স অনেক হেভি একটা জিনিস নিয়ে কাজ করি, তখন সেটা হবে না, কি অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ইলেকট্রিক্যাল প্রপার্টি তো জানি, কন্ডাক্টিভিটি কতটা, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বা রেজিস্টিভিটি কতটা। অ্যাস্থেটিক ভিউ, এটা হয়তো সব সময় খুব ম্যাটার করে না, কিন্তু আমরা তো চেষ্টা করি সবসময় একটা সুন্দর জিনিস দেখে, যেটা সুন্দর লাগে, হ্যাঁ কালারটা সুন্দর কিনা, দেখতে ভালো লাগছে কিনা, এটা মানে একটা সময় গিয়ে এটাও ম্যাটার করে। প্রসেসেবিলিটি মানে তুমি বানানোর সময়, হ্যাঁ এটা মনে করো যে তুমি তোমার এটা বানানোর সময় একটু বেন্ড করার প্রয়োজন হবে, কিন্তু তুমি বেন্ডই করতে পারছো না, হ্যাঁ তাইলে মানে সেটা ডাকটাইল না, মানে বেন্ড করতে গেলেই তোমার হলো ওটা ভেঙে যাচ্ছে বা ক্র্যাক হয়ে যাচ্ছে। প্রসেসিবিলিটিটা জরুরি। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট কি বলো, কস্ট। এটা আমাদের খুব মানে একটা জরুরি জিনিস, কস্ট সবসময় এটা চলে আসবে। এখন এই এত ইনফরমেশন কোথায় পাবো? এই যে একটা মনে করো যে একটা অ্যালুমিনিয়ামের ক্যান, যেগুলো, হ্যাঁ ক্যানটা বানানোর জন্য আমি কোন জিনিসটা, কোন মেটেরিয়ালটা সিলেক্ট করব, বা একটা প্রোডাক্ট বানানোর জন্য, যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে, সেটা প্রোডাক্টটা বানানোর জন্য আমরা কোন মেটেরিয়াল সিলেক্ট করব, সেটা আমি কোথা থেকে ইনফরমেশনটা পাবো? একটা স্টেপলার মনে করো, সেটা বানাবো, বা একটা মোবাইল ফোন, বা যেটাই হোক একটা প্রোডাক্ট আমি বানাবো, এই ডেটাটা কোথায় পাবো শুরুতে? বা আমি একটা শিপ বানাতে চাই, শিপের অনেকগুলা কম্পোনেন্ট আছে, সেইগুলো আমরা কোন কম্পোনেন্ট কি দিয়ে বানাবো, এই ডেটা কোথায় পাবো? এটা একটা খুব ভালো সোর্স আছে টেক্সট বুক। হ্যাঁ টেক্সট বুক তো সবসময় আমাদের জন্য, ডেটা বুকস, হ্যাঁ টেক্সট বুকের চাইতেও যেটা বেশি আরো বেশি কাজে দেয় ডেটা বুক, একেবারে যেগুলো হ্যান্ড বুক গুলো আর কি, যেখানে খালি ডেটাই থাকে, ওখানে কোনো থিওরি থাকে না, ওখানে শুধু তোমার বিভিন্ন চার্ট, বিভিন্ন তোমার টেবিল, হ্যাঁ ওখানে শুধুমাত্র অনেক ধরনের ডেটাই থাকে, এগুলো হচ্ছে ডেটা বুকস। তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচারার্স লিটারেচার, যে ম্যানুফ্যাকচারার ওই প্রোডাক্টটা তৈরি করছে, যে মনে করো গাড়ি বানাচ্ছে, হ্যাঁ তার কাছে কিছু তার নিজস্ব কিছু, মানে সে নিজের প্রয়োজনেই কিছু ডেটা কম্পাইল করে রাখে, তার কিছু বই থাকে। আর তো আমাদের আছে এখন ইন্টারনেট সাইটস, এটা এখনকার দিনে খুবই মানে তোমার কি বলবো, একেবারে সবাই ব্যবহার করে, এবং বলতে পারো যে অনেকটাই কাজেও লাগে। টেক্সট বুকের বিষয়টা কি, টেক্সট বুক তো জেনারেল ইনফরমেশনের জন্য ঠিক আছে, যেমন স্টিল কি, টেক্সট বুক তোমাকে বলে দিবে স্টিল কি, স্টিলের মধ্যে কি কি থাকে, স্টিল কিভাবে তৈরি হয়, মানে জেনারেল কিছু ইনফরমেশন দিবে, স্টিলের এই প্রপার্টি আছে, হ্যাঁ এটার এইরকম, এটার এরকম। কিন্তু স্টিলের যে মানে 35,000 গ্রেড আছে, সেই 35,000 ডিফারেন্ট কাইন্ডস অফ স্টিলের কম্পোজিশন কি, কেমিক্যাল কম্পোজিশন, হ্যাঁ সেটার মধ্যে কতটা কার্বন, কতটা সিলিকন, কতটা নিকেল, কতটা ক্রোমিয়াম, সেই স্টিলের তোমার মেল্টিং
পয়েন্ট কোনটার সাথে কোনটা, মানে কোন গ্রেডের স্টিলের মেল্টিং পয়েন্ট কত, বা কোনটার ডেন্সিটি কত, কোনটার মাইক্রোস্ট্রাকচার কিরকম, এই ইনফরমেশন টেক্সট বুক এত ডিটেইলে দিবে না। টেক্সট বুক তোমাকে দিবে জেনারেল ইনফরমেশন, যে এত ধরনের স্টিল থাকতে পারে, হয়তো বলে দিবে যে হ্যাঁ 35,000 বিভিন্ন ধরনের স্টিল আছে, এরকম এরকম ভাবে স্টিলকে ক্লাসিফাই করা হয়। কিন্তু ওই যে অতগুলো স্টিলের কেমিক্যাল কম্পোজিশন, এটা তুমি কখনোই, বা ওইটার যে স্ট্রেংথ বা ওইটার যে প্রপার্টি, সেগুলো তুমি কখনোই টেক্সট বুক থেকে পাবা না। Some have tables of properties, কিছু কিছু এক্সাম্পল দিয়ে তোমাকে দেখাবে, not good for detailed specifications and properties। হ্যাঁ, যেটা বললাম, ডেটা বুক হচ্ছে সেইগুলো, ওয়ান অফ দ্য কুইকেস্ট সোর্স অফ ডিটেইলড ইনফরমেশন। এখানে তোমার খালি ইনফরমেশনই, ডেটা বুকে কোনো এক্সপ্লেনেশন নাই, ওখানে শুধু ইনফরমেশন, শুধু ডেটা, শুধু ডেটা ডেটা। ইউজুয়ালি কন্টেইন গ্রেডস অ্যান্ড স্পেসিফিকেশনস অ্যাজ ওয়েল অ্যাজ প্রপার্টিজ। স্মল অ্যান্ড পারফেক্টলি ফর্মড পকেট বুকস। হ্যাঁ, অনেক সময় থাকে যে আগে ছিল এরকম বড় বড় হ্যান্ড বুক, হ্যাঁ, ASM হ্যান্ডবুক, মেটাল হ্যান্ডবুক, হ্যাঁ, অ্যালুমিনিয়ামের উপর একটা হ্যান্ডবুক, অ্যালুমিনিয়ামের কিছু অ্যালয় আছে, হ্যাঁ, অ্যালুমিনিয়াম মনে করো যে অ্যালুমিনিয়াম এবং সেটার অ্যালয়, অ্যালুমিনিয়ামের সাথে সিলিকন মিক্স করেছে, অ্যালুমিনিয়ামের সাথে ম্যাগনেসিয়াম মিক্স করেছে, অ্যালুমিনিয়ামের সাথে সিলিকন ম্যাগনেসিয়াম দুটাই মিক্স করেছে, করার পরে এটার কি হয়েছে না হয়েছে, এরকম ভাবে। এরকম হতে পারে পকেট বুক, মানে শুধু তোমার অ্যালুমিনিয়ামের জন্যই একটা। আবার হতে পারে যে বড় বড় হ্যান্ডবুক, সেখানে অ্যালুমিনিয়াম যেমন আছে সেরকম কপার আছে, হ্যাঁ, এরকম অনেক ধরনের ডেটা বুকস আছে, এখনো আছে, এটা এখনো খুব ইফেক্টিভ। ম্যানুফ্যাকচারার্স লিটারেচার অফেন অনলি কাভার দেয়ার প্রোডাক্টস, মানে শুধু ওরা যেটা মানে ব্যবহার করে, মানে তৈরি করে, শুধু সেগুলার সম্পর্কিত ইনফরমেশনই থাকে। ইউজুয়ালি ডু নট কম্পেয়ার মেটেরিয়ালস, ডেফিনেটলি ওরা শুধু ওদেরটাতেই ফোকাস করে। ক্যান বি বায়াসড, ক্যান বি বায়াসড কেন? কারণ ওরা হলো যে চেষ্টা করে ওদের জন্য যেটা কস্ট ইফেক্টিভ ওয়েতে ব্যবহার করা যেতে পারে, ওরা সেটাকেই ফোকাস করে, সেটারই সবসময় গুণাগুণ বলতে থাকতে পারে। গুড ফর ফাইনাল সিলেকশন, হ্যাঁ, তোমার ফাইনাল সিলেকশনের জন্য ভালো, এই জন্য যে তোমার আলটিমেটলি তো মানে তুমি কিছু সিলেক্ট করলা, করে তুমি ওদেরটার সাথে কম্পেয়ার করে দেখতে পারো, হ্যাঁ, যে ঠিক আছে কিনা। তুমি যেরকম ভাবে চিন্তা করে যেরকম সিলেকশন করলা, তুমি ফাইনালি গিয়ে ওদের যে লিটারেচার আছে, ওদের যে বই আছে, ওরা যেটা নিজেদের জন্য যে ম্যানুয়াল বা যে সমস্ত ডেটা বুক তৈরি করেছে, সেটার সাথে তুমি ফাইনালি গিয়ে একটা কম্প্যারিজন করে একটা ফাইনাল সিলেকশনে তোমার হেল্প করবে সেটা। আর ফাইনালি যেটা, ইন্টারনেট সাইটস ক্যান বি আ রিয়েল মাইনফিল্ড। হ্যাঁ, আবার উল্টাটাও হতে পারে, লটস অফ পুয়ারলি প্রেজেন্টেড ইনফরমেশন। হ্যাঁ, এখন দেখা যায় যে অনেকেই যে যা জানে সেটাই দিয়ে দিচ্ছে, এবং সেটা যে সবসময় কারেক্ট হয় সেটাও না। গুগল সার্চেস ব্রিং আপ লটস অফ রাবিশ, হার্ড টু ফাইন্ড টেকনিক্যাল ইনফরমেশন। হ্যাঁ, বেস্ট টু ইউজ নন কমার্শিয়াল সাইটস। এটার সুবিধাও আছে, চট করে একটা জিনিস জেনে নেওয়া যায়। হ্যাঁ, যেমন মনে করো পাইপের কিছু গ্রেড থাকে, যেমন API 5L, হ্যাঁ, গ্রেড বি। আমি চট করে দেখে নিতে পারি API 5L গ্রেড বি, এই পাইপটার টেনসাইল স্ট্রেংথ কত, বা এই পাইপটার ইল স্ট্রেংথ কত, বা এই পাইপটার কম্পোজিশন কি। হ্যাঁ, এটা একটা ওভারঅল কিছু জেনারেল ইনফরমেশন বা কিছু জেনারেল ডেটা খুব চট করে পাওয়ার জন্য এটা ঠিক আছে। যেমন তুমি হয়তো ওই যে ডেটা বুক যেটা বললাম, সেটা হয়তো তুমি এই মুহূর্তে তোমার লাইব্রেরিতে তোমার অ্যাক্সেস হয়তো নাই, যেখানে বা এটা হয়তো কিনতে হবে তোমার, তখন তুমি ইনিশিয়াল কিছু আইডিয়া পাওয়ার জন্য ইন্টারনেটের হেল্প নিতেই পারো। যেমন বিশেষ করে বেশিরভাগ স্ট্যান্ডার্ড গুলাই এখন হলো তোমার কিনতে হয়। হ্যাঁ, তো সেই মানে যেখানে অনেক ডিটেইলে থাকে, কিনতে হবে ডেফিনেটলি, কারণ ওরা তো অনেক কষ্ট করে এগুলো কম্পাইল করেছে, এত এত ইনফরমেশন একসাথে কম্পাইল করেছে, তো আমাদের কিনতে হয় যদি আমরা ইনফরমেশন চাই। তুমি যদি কিনতে না পারো বা না চাও, সেক্ষেত্রে তুমি খুব মানে শর্ট টাইমে তুমি ইন্টারনেটের হেল্প নিয়ে একটা মিনিমাম একটা আইডিয়া পেতে পারো। আর বেস্ট টু ইউজ নন কমার্শিয়াল সাইটস, কারণ ওই যে বললাম যে কমার্শিয়ালি যারা যেই জিনিসটা তৈরি করছে, তাদের ওখানে গিয়ে যদি তুমি দেখো, তখন হলো যে তাদের জন্য যেটা সুইটেবল, তারা সেটারই গুণগান করবে, যে হ্যাঁ তুমি এটা দিয়েই বানাও, এটাই ভালো, এটা ইউজ করাটাই বেটার, এরকম একটা বায়াসড ইনফরমেশন তুমি পেতে পারো।
এখন আমরা আসি যে হাজার হাজার যে আমাদের ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস, হ্যাঁ, সেখান থেকে আমরা কিভাবে মানে এটা করব, সিলেক্ট করব। অনেক, এই যে দেখো রাবার, কত রকমের রাবার দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ, এগুলা কিভাবে সিলেক্ট করব? এত 100,000 এর মতো ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস আছে, সেখান থেকে সিলেকশন। যেমন আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, হ্যাঁ, মেটেরিয়ালস, অ্যাভেলেবল মেটেরিয়ালস এর। যেমন দেখো শুধু মেটালের মধ্যেই দেখো, আমরা তো ক্লাসিফিকেশন এখন জানি, তোমরা প্রেজেন্টেশন দিয়েছো, তোমরা এতদিন ধরে বিভিন্ন সময় আলোচনা হয়েছে মেটাল, সিরামিক, পলিমার, কম্পোজিট, খুব যদি আর সেমিকন্ডাক্টর, খুব যদি আমরা ব্রড ক্লাসিফিকেশন করি, সেটার মধ্যে মেটাল, হ্যাঁ, মেটাল অ্যালয়েস, মেটালস অ্যান্ড অ্যালয়েস, সেটা যদি দেখি, সেটার মধ্যে ফেরাস থাকতে পারে, নন ফেরাস থাকতে পারে। দেখো নন ফেরাস আমি দেখাই নাই এখানে। নন ফেরাস মানে কোনগুলা? অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক, এই সমস্ত মেটাল গুলা, হ্যাঁ। ফেরাস মানে যেটার মধ্যে একটু আয়রন আছে, হ্যাঁ, একটু না, যেটার মধ্যে আয়রন বেসড আর কি, যেগুলা, সেইগুলা হচ্ছে ফেরাস মেটেরিয়াল। ফেরাসের মধ্যে আছে স্টিল, কাস্ট আয়রন। স্টিলের মধ্যে আছে লো অ্যালয়েস, হাই অ্যালয়েস, হ্যাঁ। অ্যালয় তো আমরা জানি, আমরা স্টিল গুলা তো মূলত অ্যালয়, অ্যালয় কারণ হলো স্টিলের সাথে তোমার, আয়রনের সাথে তোমার কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস, এগুলা সবসময় থাকে। সো যেহেতু একাধিক এলিমেন্টের মধ্যে আছে, সো এটা একটা অ্যালয়। তো অ্যালয়িং এলিমেন্ট গুলা তোমার কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, সেটার উপর বেস করে লো অ্যালয় স্টিল হতে পারে, হাই অ্যালয় স্টিল হতে পারে। লো অ্যালয়ের মধ্যে আবার দেখো লো কার্বন, মিডিয়াম কার্বন, হাই কার্বন হতে পারে। আবার লো কার্বনের মধ্যে প্লেইন স্টিল হতে পারে, হাই স্ট্রেংথ হতে পারে। মিডিয়াম কার্বনের মধ্যে প্লেইন হতে পারে, হিট ট্রিটেবল হতে পারে। হাই কার্বনের মধ্যে প্লেইন হতে পারে, টুল হতে পারে। এরকম অনেক ক্লাসিফিকেশন। টুল স্টিল, যেগুলো টুল বানানোর কাজে মূলত ব্যবহার করা হয়, টুল হিসেবে যেগুলো ব্যবহার হয়, যেমন কাটিং টুল, হ্যাঁ, এগুলাতে যেগুলো ইউজ হয়। তারপরে হাই অ্যালয়ের মধ্যেও আছে টুল স্টিল, স্টেইনলেস স্টিল, আমরা সবাই নাম শুনেছি, হ্যাঁ। তারপরে কাস্ট আয়রনের মধ্যে আছে গ্রে কাস্ট আয়রন, ডাকটাইল আয়রন, হোয়াইট আয়রন, ম্যালিয়েবল আয়রন, এরকম অনেক ধরনের। যদি খুব এমনি তোমাদের মনে আছে কিনা যে 2% কম কার্বন থাকলে সেটাকে আমরা স্টিল বলি, আর 2% বেশি কার্বন হয়ে গেলে ইয়ের মধ্যে, ওই যে আয়রনের সাথে কার্বন যখন 2% বেশি হয়, সেটাকে আমরা বলছি কাস্ট আয়রন। এই যে স্টিলে কার্বন সাধারণত 1%, 2% কম হলে স্টিল বলি, কিন্তু অত মানে 2% পর্যন্ত কার্বন দিয়ে আসলে আমরা স্টিল ব্যবহার করি না। স্টিল গুলো সাধারণত আমরা 1 এর নিচেই রাখি, যদিও 2% পর্যন্ত বা 2.14 পর্যন্ত আমরা স্টিল বলি, কিন্তু আসলে আমরা যে স্টিল গুলো ব্যবহার করি সেটার মধ্যে কার্বন সাধারণত 1% এর কমই থাকে, 1% বা তার চেয়ে কমই থাকে। আর কাস্ট আয়রনের মধ্যে কার্বন থাকে এর চাইতে বেশি। তো সেটা না, যেটা বলছি যে দেখো এটার মধ্যে আরো কত, যেমন অ্যাভেলেবল মেটেরিয়ালের কিছু এক্সাম্পল দেখাচ্ছি। তো তার মধ্যে যেমন দেখো লো কার্বন স্টিল, হ্যাঁ, আমরা যে মেটালের মধ্যে শুধু একটা মেটালের মধ্যে এসে থেকেছি স্টিল, সেই মেটালস অ্যান্ড অ্যালয়েস, সেই স্টিলের মধ্যে আবার একটা ইয়ের মধ্যে এসে থেকেছি যেটা হচ্ছে লো কার্বন স্টিল, যেটার মধ্যে কার্বন 0.25% এর চাইতেও কম। These alloys relatively soft and weak but have outstanding ductility and toughness. They are machinable, weldable, least expensive. এটার অ্যাপ্লিকেশন আছে দেখো, অটোমোবাইল বডি পার্টস এ ইউজ হয়। স্ট্রাকচারাল শেপস, যে আই বিম, আই শেপের যে বিম গুলা থাকে দেখেছো কিনা, চ্যানেল, অ্যাঙ্গেল, হ্যাঁ, সেগুলাতে এটা ব্যবহার হয়। একটু শব্দটা যাক, বুঝছি। তোমাদের কি এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? ম্যাডাম চ্যানেল বলতে কি বোঝাচ্ছে? চ্যানেল হচ্ছে এক ধরনের শেপ আর কি, তোমার স্ট্রাকচারাল শেপ, হ্যাঁ। তুমি একটুখানি দাও, একটু সার্চ দিলেই দেখবা অ্যাঙ্গেল, চ্যানেল, হ্যাঁ। এটা ওই যে বিভিন্ন স্টিলের স্ট্রাকচারাল শেপ, যেটা কনস্ট্রাকশনের কাজে ব্যবহার হয়। বিভিন্ন শেপের স্টিল লাগে, তো কনস্ট্রাকশনের কাজে ব্যবহার হয়। ম্যাম সফট উইক হইলে আমরা কেন অটোমোবাইলে ইউজ করব?
হ্যাঁ, এখন এটা হচ্ছে যে স্টিল, তো স্টিল সফট উইক মানে কিন্তু সে ইয়ের মতন সফট উইক না, স্টিল গুলার মধ্যে রিলেটিভলি সফট অ্যান্ড উইক। হ্যাঁ, স্টিল গুলার মধ্যে, স্টিল তো মানে আসলে তো হার্ডই। হ্যাঁ, স্টিল তো তুমি হাত দিয়ে ইয়ে করতে পারবা না। হ্যাঁ, তোমার মিনিমাম একটা লোড দিতে হবে। বলছে যে দিস অ্যালয়েজ আর রিলেটিভলি সফট অ্যান্ড উইক বাট হ্যাভ আউটস্ট্যান্ডিং ডাক্টিলিটি অ্যান্ড টাফনেস। হ্যাঁ, তোমার স্টিল গুলা যেগুলো আছে সেগুলোর মধ্যে রিলেটিভলি সফট, কিন্তু স্টিলের যে মিনিমাম প্রপার্টি দরকার সেটা তো আছে। মনে করো যে স্ট্রেংথ দরকার যেটা, সেটা আছে। আর এগুলো তো আমরা বুঝি মেশিনেবল। হ্যাঁ, মেশিনেবল মানে মেশিনিং করা যায়। মেশিনেবল মেশিনিং তো করাই যাবে, মানে কেটে কেটে মানে কাটাকাটির দরকার হয়, বুঝি তো ম্যানুফ্যাকচারিং এর সময় কাটাকাটি করার দরকার হয়। তো মেশিনেবল না হলে কি হবে, মানে মেশিনেবল না মানে কাটতে গেলে এটা ভেঙে যায় বা ক্র্যাক করে যায়। যেমন মনে করো যদি তুমি একটা সিরামিকের জিনিস কাটতে যাও, খুব ঝামেলা, ভেঙে যাবে। একটা ব্রিককে কাটা, একটা টাইলসকে কাটা এত সোজা না, কিন্তু মেটালকে কাটা হচ্ছে কম্পারেটিভলি ইজি, মানে মেশিনেবিলিটি আছে। কাস্ট আয়রনের জিনিসকে মেশিন অতটা মেশিনেবিলিটি নাই, ভেঙে যায়, ব্রিটল। হ্যাঁ, ওয়েল্ডেবল, ওয়েল্ডিং করা যায়। হ্যাঁ, ওয়েল্ডিং সব কিছুকে ওয়েল্ডিং করা যায় না, ওয়েল্ডিং করারও সেটার ইয়ে থাকতে হয়, ক্যাপাবিলিটি থাকতে হয়। সো এটা ওয়েল্ডেবল, এটা সুবিধা, লিস্ট এক্সপেন্সিভ, এগুলোর মধ্যে অনেক কম খরচ, অনেক কম, মানে দাম অনেক সস্তা পড়বে আর কি। এটার বিভিন্ন জায়গায় এটার অ্যাপ্লিকেশন আছে। আরো আছে এই যে লো কার্বন স্টিলের মধ্যেই আবার হাই স্ট্রেংথ আছে। দেখো এখনই দেখছিলাম সফট এন্ড উইক, এখন একটু হাই স্ট্রেংথটা দেখছি। contain alloying elements such as copper, vanadium, nickel, molybdenum। এখানে কিছু দেখো, একটা বলছে প্লেইন কার্বন, আরেকটা হচ্ছে হাই স্ট্রেংথ, মানে এটার মধ্যে কিছু অ্যালয়িং এলিমেন্ট অ্যাড করে দেওয়া হচ্ছে, শুধু কার্বন না, আরো কিছু অ্যালয়িং এলিমেন্ট অ্যাড করে দেওয়া হচ্ছে, যেমন কপার, যেমন হচ্ছে ভ্যানাডিয়াম। কপার দিলে কি হয়, এটা করোশন রেজিস্ট্যান্ট হয়। কপার কিছু যেগুলা এক্সপোজড থাকে, হ্যাঁ, যেমন মনে করো কিছু স্টিল, আমাদের মনে করে যে মেট্রো রেলেই কিছু স্টিল একদম এক্সপোজড থাকবে না বাইরে, স্টেশন গুলাতে বা বিভিন্ন জায়গায় যে মেট্রো রেলটা হতে যাচ্ছে আমাদের, সেখানে দেখা যাবে এক্সপোজড, একদম এনভায়রনমেন্টে এক্সপোজড আছে এগুলা। সেটা যদি আমরা মিনিমাম একটা করোশন রেজিস্ট্যান্ট একটা স্টিল না নেই, তাহলে যতই আমরা পেইন্ট করে রাখি, যদি কোথাও পেইন্ট তো উঠে যাবেই, যদি মেইনটেনেন্স ঠিক মতো না করা হয়, তাহলে সহজে করোডেড হয়ে যাবে। সো এরকম মিনিমাম একটা করোশন রেজিস্ট্যান্স আছে এরকম একটা স্টিল ইউজ করাটা দরকার এই সমস্ত ক্ষেত্রে, যদি এক্সপোজড স্টিল স্ট্রাকচার হয়। সো এই ধরনের অ্যালয়িং এলিমেন্ট, এগুলার প্রত্যেকেরই কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে এর প্রপার্টি ইমপ্রুভমেন্টে। সো কপার, ভ্যানাডিয়াম, নিকেল, মলিবডেনাম এগুলা দেয়া হয়, এগুলার কিছু প্রপার্টি আছে। হ্যাঁ, তো সেগুলো এখানে এখানে ইস্যুটা হচ্ছে যে এই যে অসংখ্য যে মেটেরিয়াল আছে এবং এগুলার যে অসম্ভব বিভিন্ন ধরনের প্রপার্টি আছে, হ্যাঁ, সেটা বলছি। এখানে কিছু কিছু টার্ম তোমাদের কাছে পরিচিত না, সেটা নিয়ে তোমরা মানে প্যানিক হওয়ার কিছু নাই। যেমন তোমরা এই যে অস্টেনাইটাইজিং, কোয়েঞ্চিং, অস্টেনাইটাইজিং হচ্ছে তোমার অস্টেনাইট ফর্ম করে। হ্যাঁ, স্টিলকে যখন আমরা ঠান্ডা করতে থাকি লিকুইড অবস্থা থেকে একটা জায়গায় গিয়ে, এটা হচ্ছে একটা ফেজ, অস্টেনাইট, মার্টেনসাইট। হ্যাঁ, সেই অস্টেনাইটাইজিং সেটা করা যেতে পারে হিট ট্রিটমেন্ট করে। যেই টার্মগুলো পরিচিত না সেগুলা নিয়ে তোমাদের বদার হওয়ার কিছু নাই। এটা আমি দেখাচ্ছি তোমাদের যে বিভিন্ন ধরনের যে মেটেরিয়াল অ্যাভেলেবল আছে, মানে স্টিলের মধ্যেই তোমার যে ক্লাসিফিকেশন আছে, সেটারও যে এক একটার এক এক রকমের প্রপার্টি এবং এক একটার এক এক রকমের ইউজ, এক একটার এক এক ধরনের কেমিক্যাল কম্পোজিশন, সেইটা দেখাচ্ছি তোমাদের। হাই কার্বন স্টিল, এটা হার্ডেস্ট, স্ট্রংগেস্ট, ইয়েট লিস্ট ডাকটাইল অফ কার্বন স্টিল। এগুলো টুল স্টিল বা ডাই স্টিল হিসেবে ইউজ হয়। দেখো টুল স্টিল, এটা কাটিং টুল, হ্যাঁ, কাটিং টুল হিসেবে ইউজ হয়। এটার কি হয়, একটা শার্প কাটিং এইজ আছে, যেটা দিয়ে আমরা যে কাটাকাটির জন্য, হ্যাঁ, ওই যে একটু আগে দেখছিলাম যে মেশিনেবিলিটি আছে, তো মেশিনেবিলিটির জন্য কি হয়, কাটতে হয়, ম্যানুফ্যাকচারিং এর সময় বিভিন্ন সময়ে জিনিস কাটার প্রয়োজন হয়, তো সেটা ওই টুল স্টিল হিসেবে ইউজ হয়। তারপরে ডাই স্টিলটা কি, ওটা
কোনো একটা প্রোডাক্ট ওখানে কাস্টিং করে তুমি রাখবা, সেই ডাইটা বানাতে হবে না? ওই যে তোমাদের বলেছিলাম মনে হয় ডাই কাস্টিং এর সময় যে হাজার হাজার কাস্টিং খুব অল্প সময় করে ফেলা যায়। মোল্ডটা হচ্ছে তোমার স্টিলের, তো সেইটা আর কি ডাই স্টিল, যে ডাই বানানোর কাজে যে স্টিলটা ব্যবহার হয়। হ্যাঁ, এই যে হ্যাকসা ব্লেড তোমরা ইউজ করেছো কিনা কেউ আমি জানি না, তোমাদের শপ হয়েছিল কিনা, মেশিন শপ, ওখানে তোমাদের সেশনাল যদি একদিন দুদিনও হয়ে থাকে তাহলে হয়তো খেয়াল করেছো। হ্যাকসা ব্লেড একটা ব্লেড বড় যেটা দিয়ে কাটা হয় আর কি, মেটাল টেটাল কাটা হয়, নাইফস রেজার্স, সেগুলাতে এই হাই কার্বন স্টিল ব্যবহার হতে পারে। এরপরে স্টেইনলেস স্টিল আমরা অনেক নাম শুনেছি স্টিল গুলার মধ্যে। স্টেইনলেস স্টিল হাইলি রেজিস্ট্যান্ট টু করোশন, নাম থেকেই বোঝা যায়, মরিচা রোধী স্টিল। হ্যাঁ, স্টেইনলেস সেইটা। এটার মধ্যে আবার অনেক রকম আছে, যেমন মার্টেনসাইটিক, অস্টেনাইটিক, ফেরিটিক। হ্যাঁ, এই নামগুলো হয়তো তোমরা শোনো নাই, দরকার নাই, তুমি জাস্ট দেখো যে কত ধরনের তোমার ক্লাসিফিকেশন আছে। যেমন একটা তোমার কাটলারিতে ইউজ হয়, একটা তোমার হচ্ছে তোমার কেমিক্যাল ফুড প্রসেসিং এ ইউজ হয়, কোনোটা আবার হচ্ছে ওয়েল্ডিং এর কনস্ট্রাকশনের কাজে ইউজ হয়, এরকম বিভিন্ন। যেমন এখানে একটা সামারি করা আছে টিপিক্যাল কম্পোজিশন অফ এসএস বা স্টেইনলেস স্টিল গুলার। দেখো মোটামুটি এটার কম্পোজিশন স্টেইনলেস স্টিলের মধ্যে কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস ছাড়াও সাধারণত নিকেল আর ক্রোমিয়াম থাকে। হ্যাঁ, নিকেল আর ক্রোমিয়ামটা থাকে, এবং কোনো কোনো ক্ষেত্রে মলিবডেনামও থাকে। এই দেখো বিভিন্ন রকমের আরো অসংখ্য স্টেইনলেস স্টিল আছে, এই যে যেটা বলছিলাম SS304, হ্যাঁ SS304L, 316, 316L। হ্যাঁ, এক একটার জন্য কম্পোজিশন কিন্তু এক এক রকম। এবং এই এই যে শুধুমাত্র স্টেইনলেস স্টিল, সেটার মধ্যে অসংখ্য অসংখ্য ধরনের স্টেইনলেস স্টিল আছে যে কম্পোজিশনের উপর বেস করে চেঞ্জ হয়ে যাবে। কোথাও ক্রোমিয়াম আছে 18 থেকে 20%, কোথাও আছে 16 থেকে 18%। হ্যাঁ, কোথাও তোমার ফসফরাস আছে, এগুলো মোটামুটি সেম। মূলত নিকেল আর ক্রোমিয়ামের এটার মলিবডেনামের পরিমাণটা, অ্যালয়িং এলিমেন্টটা ভ্যারি করেছে। হ্যাঁ, তারপরে তোমার কার্বন কার্বন কম বেশি আছে, এরকম ভাবে এরকম অসংখ্য গ্রেড আছে। স্টেইনলেস, শুধুমাত্র স্টেইনলেস স্টিলেরই অসংখ্য গ্রেড আছে। এবং এখানে যে বিভিন্ন যে স্টেইনলেস স্টিল গুলো আমরা দেখছি তার মধ্যে যে ক্রোমিয়াম, হ্যাঁ, প্রত্যেকটার আবার একটা পারপাসও আছে, কোনটা কিসের জন্য ব্যবহার করা হয়। ক্রোমিয়াম হচ্ছে ফর অক্সাইড ফিল্ম ফরমেশন, এই যে যেই কারণে এটা করোশন রেজিস্ট্যান্ট হয়, যে নিজেই এর গায়ে আগেই একটা ক্রোমিয়াম অক্সাইডের একটা লেয়ার তৈরি করে রাখে, যাতে ফার্দার যে করোশন হওয়ার বিষয়টা একটা মানে প্রোটেক্টিভ একটা লেয়ার তৈরি হয় এর গায়ে, যার জন্য এটার আর করোশন সহজে হয় না। তারপরে নিকেল কেন দেয়া হয়, মলিবডেনাম কেন দেয়া হয়, হ্যাঁ, এই সমস্ত জিনিস এখানে এক একটা পারপাসে দেয়া হয়েছে। হ্যাঁ, তো সেইগুলা আমাদের স্টেইনলেস স্টিলের বিভিন্ন মানে অ্যাভেলেবল মেটেরিয়াল গুলার একটা ছোট্ট একটা এক্সাম্পল দিতে দিতে এগুলা দেখাচ্ছি। যেমন কাস্ট আয়রন, হ্যাঁ, ওই চারটাতেই কিন্তু আমরা এখনো আছি। কাস্ট আয়রন যেগুলা কার্বনের পরিমাণ 2.14% চাইতে বেশি। এটার সুবিধা কি, কাস্ট আয়রনের সুবিধা কি? ইজিলি মেল্টেড এন্ড অ্যামিনেবল টু কাস্টিং। কাস্টিং করে বানানোর যে সমস্ত জিনিসের দরকার হয় সেখানে কাস্ট আয়রন নাম থেকেই বোঝা যাচ্ছে, সেইখানে আমরা কাস্ট আয়রনের জিনিসগুলো ব্যবহার করতে পারি। এবং তোমার কাস্ট আয়রনের মধ্যে আছে অনেক রকমের, গ্রে কাস্ট আয়রন, হ্যাঁ, ডাকটাইল আয়রন, হোয়াইট আয়রন, ম্যালিয়েবল আয়রন, এগুলারও বিভিন্নটার বিভিন্ন ধরনের কম্পোজিশন, বিভিন্ন ধরনের। কোথাও হচ্ছে ওই যে কার্বন যেটা, হ্যাঁ, কার্বনটা কোথাও কোনো কোনো, তোমরা কাস্ট আয়রনের একটা প্রেজেন্টেশন ছিল, তোমরা খেয়াল করেছো কিনা ওইটা? যাদের ছিল তাদের তো ডেফিনেটলি মনে থাকার কথা, আর যাদের ছিল না তারা যদি শুনে থাকো তারা হয়তো দেখেছো যে ওখানে বা শুনেছো যে ওখানে তোমার কার্বনটা কোথাও এরকম লম্বা ফ্লেকের মতন, মানে সাপের মতন হয়ে থাকে, এরকম দেখা যায় যে লম্বা লম্বা হয়ে আছে কার্বনটা। আবার কোথাও কার্বনটা গোল গোল, হ্যাঁ, নডুলের মতন হয়ে থাকে, গোল গোল শেপে থাকে। যে ডাকটাইল আয়রন, ওখানে গিয়ে এরকম কার্বনটা হয়ে যায় গোল গোল, আর গ্রে আয়রনের মধ্যে কার্বনটা এরকম লম্বা লম্বা সাপের মতন হয়ে থাকে। মাইক্রোস্ট্রাকচারে আমরা দেখেছিলাম ফ্লেক ফর্মে আছে, আর কোথাও আছে হচ্ছে নডুলার ফর্মে। তো এই যে কোনোটা ফ্লেক ফর্মে হয়ে গেল আর কোনোটা হচ্ছে নডুলার ফর্মে হয়ে গেল, এই কারণেও এটা আবার প্রপার্টি চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সেটার উপরে বেস করেও আমরা হচ্ছে যে আবার ওটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি।
এই যে গ্রাফাইট ফর্মস as nodules or sphere like particles instead of flakes, ডাকটাইল আয়রনে গোল গোল হয়ে যায়, কার্বনটা গোল গোল ফর্মে থাকে এরকম আর কি। হ্যাঁ, তো এটা এরকম হোয়াইট আয়রন, ম্যালিয়েবল আয়রন এগুলোরও কিছু অ্যাপ্লিকেশন আছে, ডেফিনেটলি প্রপার্টি সেরকম চেঞ্জ হয়ে যায়। সেরকম অসংখ্য অ্যাভেলেবল মেটেরিয়াল আমাদের আছে। আবার কি আছে, অসংখ্য ফেব্রিকেশন টেকনিকও আছে। এটা হচ্ছে যে ফেব্রিকেশন টেকনিকগুলো তোমরা এগুলা সবগুলাই দেখেছো। মেটালের যে ফেব্রিকেশন টেকনিকগুলা, তোমার ফর্মিং আছে, ফর্মিং অপারেশনের মধ্যে আছে ফোর্জিং, রোলিং, এক্সট্রুশন, ড্রয়িং। হ্যাঁ, এরপরে কাস্টিং দেখেছি আমরা, স্যান্ড, ডাই, ইনভেস্টমেন্ট, কন্টিনিউয়াস কাস্টিং। আরো ছিল মিসেলেনিয়াস এর মধ্যে তোমার পাউডার মেটালার্জি, ওয়েল্ডিং, এই সমস্ত কিছুই আমরা দেখেছি। এখন এই যে অসংখ্য অ্যাভেলেবল মেটেরিয়াল, অসংখ্য ফেব্রিকেশন টেকনিক, হ্যাঁ, সেগুলোর মধ্যে থেকে তুমি বা পলিমারের জন্য আছে, কম্পোজিটের জন্য আছে, আবার সিরামিকের জন্য আরেক ধরনের ফেব্রিকেশন টেকনিক আছে। এখন আমি কিভাবে সিলেক্ট করব? হ্যাঁ, তো আমাদের কি করতে হবে, আমাদের কি দরকার এবং আমাদের কাছে কি অ্যাভেলেবল আছে, কিপিং ইন মাইন্ড ইকোনমিক্স অ্যান্ড সেফটি। হ্যাঁ, কি প্রয়োজন, অবশ্যই তো আমাদের প্রপার্টিটাকে তোমার ফুলফিল করতে হবে, ওই মানে যেটা আমরা চাচ্ছি সেই অনুযায়ী জিনিসটা অবশ্যই যেন তৈরি হয়, সেটা যে সার্ভিসে গিয়ে সে যেন ফেইল না করে, সে যেন কোনো অ্যাক্সিডেন্ট না করে, কোনো ডিজাস্টার না হয়। আর আমাদের কাছে কি অ্যাভেলেবল আছে, হ্যাঁ, আমাদের কাছে কোন ধরনের মেটেরিয়াল অ্যাভেলেবল আছে, মানে সবকিছু তো আর অ্যাভেলেবল থাকবে না। হয়তো আমাদের কাছে পিওর অ্যালুমিনিয়াম নাই, বাংলাদেশে হয়তো পিওর অ্যালুমিনিয়াম ইম্পোর্ট করে নিয়ে আসাটা খুব এক্সপেন্সিভ হয়ে যায়, তখন আমরা হয়তো অ্যালুমিনিয়াম দিয়ে ওটা বানানোর চেষ্টা না করে আমরা অন্য কিছু দিয়ে বানাবো। হ্যাঁ, তারপরে হলো অবশ্যই ইকোনমিক্স অ্যান্ড সেফটি, এগুলা তো মাথায় রাখতেই হবে আমাদেরকে। যেমন এখানে একটা এক্সাম্পল, কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার যেটা আমরা ইউজ করি, কমার্শিয়ালি যে গ্যাস সিলিন্ডার গুলো আমরা ইউজ করি, সেটার যদি আমরা সিলেকশন ক্রাইটেরিয়া চিন্তা করি, যেটা কি দিয়ে তৈরি হবে। হ্যাঁ, আমাদের রিকোয়ারমেন্টস কি, এটা স্ট্রেংথ থাকতে হবে, এটা ডাকটাইল হতে হবে একই সাথে, এবং এটার কস্ট, স্ট্রেংথ, ডাকটিলিটি, কস্ট, যদি এই তিনটা জিনিস আমাদের রিকোয়ারমেন্ট হয়, তাইলে মেটালের প্রপার্টিটা কি, মেটালের হচ্ছে হাই স্ট্রেংথ আর ডাকটিলিটি উইথ লো কস্ট। সিরামিক্স এর আছে হাই স্ট্রেংথ বাট পুয়ার ডাকটিলিটি। সিরামিক্স এর জন্য গ্যাস সিলিন্ডার হয় না। তোমার সিরামিক্স মেটেরিয়াল দিয়ে মনে করো গ্যাস সিলিন্ডার বানিয়েছো, তারপরে এটা মনে করো যে এক বাড়ি খেয়েই এটা গেল ভেঙে, হ্যাঁ, তারপরে হচ্ছে গ্যাস ফ্যাস লিক করে কি হবে। তো এটা একটা, অবশ্যই সিরামিক্স আমরা চুজ করব না। কম্পোজিট, হাই স্ট্রেংথ এন্ড ডাকটিলিটি বাট হাই কস্ট। হাই কস্ট কারণ কেন, এটা কম্পোজিটের গ্যাস সিলিন্ডার হলে ভালোই হতো, সবকিছুই আছে, হাই স্ট্রেংথ আছে, ডাকটিলিটিও আছে, কিন্তু কস্ট বেশি, কারণ গ্যাস সিলিন্ডার কমার্শিয়ালি যখন আমরা গ্যাস সিলিন্ডার বানাচ্ছি, মানে এটা তোমার সাধারণ মানুষের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দিচ্ছে। মানুষের এত ইয়ে নাই যে কম্পোজিট দিয়ে বানানো গ্যাস সিলিন্ডার হয়তো, হ্যাঁ, এক সময় হয়তো এফোর্ড করতে পারবে, এই মুহূর্তে তোমার পারছে না, এই জন্য মেটালের আমরা গ্যাস সিলিন্ডার বানাচ্ছি। হ্যাঁ, আরো যদি স্পেসিফিক হয়, দেখা গেছে এগুলো অ্যানালিসিস করে করে, সিলেকশন করে করে দেখা গেছে যে এরকম ভাবে সিলেক্ট করতে করতে মিডিয়াম কার্বন এরকম একটা তোমার কম্পোজিশন, সেইটা দিয়ে গ্যাস সিলিন্ডার বানালে তোমার এই সমস্ত তার প্রপার্টি যেটা লাগে সেটাও ফুলফিল করে, তার যে তোমার কোয়ালিটি, তার যে মানে সেফটির বিষয়টা, বা অবশ্যই ফাইনালি কস্টের যে বিষয়টা, তাইলে সেগুলো মোটামুটি এটা দিয়ে ফুলফিল করে। তো এরকম একটা সিলেকশন ক্রাইটেরিয়া করে। আরেকটা যেমন অ্যারোস্পেস প্রেসার ভেসেল, এটা দেখা গেছে যে এখানেও রিকোয়ারমেন্ট যদি এগুলা হয়, এখানে দেখা গেছে ডিসপাইট হাই কস্ট নিড অফ লাইট মেটেরিয়াল মেক্স কম্পোজিট অ্যাজ সুইটেবল মেটেরিয়াল। দেখো যদিও কস্টিং বেশি, কিন্তু যেহেতু এটা এটার পারপাসটা দেখো, এটা তোমার স্পেস মানে অ্যারোস্পেস, তোমার লাইট ওয়েট হওয়াটা খুব জরুরি, হালকা না হলে এগুলা তোমার ফ্লাই করতে তোমার বেশি ইয়ে লাগবে, ফুয়েল বেশি, মানে তোমার জ্বালানি খরচ বেশি হয়ে যাবে, সেজন্য কস্ট বেশি হলেও তোমার কম্পোজিট মেটেরিয়ালটা ইউজ করছে, কারণ তোমার এই যে ফ্লাই করার মানুষের সংখ্যা কিন্তু খুব বেশি না, যে মানে অনেক মানুষ ফ্লাই করবে, হ্যাঁ ঠিক আছে, মানে অল্প মানুষের জন্য করছে, তখন অনেক সময় দামি জিনিস দিয়েও করতে হয়, তোমার ওই মানে কস্ট ইফেক্টিভ না হলেও সেটা দামি জিনিস দিয়ে করা হয়, সেজন্য তোমার প্লেনে ট্রাভেল করতে একটু খরচ তো বেশি হয় অন্য যে কোনো ইয়ের চাইতে, ট্রান্সপোর্টের চাইতে। আরেকটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমরা এই অংশটাই শেষ করব। যেমন একটা লিকুইড
স্টোরেজ ট্যাঙ্ক, আমরা এই যে দেখো কত বড় একটা লিকুইড স্টোরেজ ট্যাঙ্ক, হ্যাঁ কি মেটেরিয়াল দিয়ে এটা বানাবে, এটা তো খুবই মানে ইম্পর্টেন্ট এই জিনিসগুলা। যেমন দেখো একটা যদি অনেক ধরনের লিকুইড, আবার অনেক রকমের লিকুইড হতে পারে, হ্যাঁ এটা নন করোসিভ লিকুইড হতে পারে, কিচ্ছু না মানে কোনো করোশন হয় না, একটা খুব নিরীহ ধরনের একটা লিকুইড এটা হতে পারে, হ্যাঁ সিম্পল কার্বন স্টিল প্লেট হতে পারে। IS 2061 হচ্ছে এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, IS মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। এরপরে হচ্ছে সল্ট সলিউশন যদি থাকে, হ্যাঁ এটার মানে তোমার সল্ট সলিউশনের একটা হচ্ছে সল্টের যখন ইয়ে থাকে তখন সেটাতে আবার করোশন হওয়ার একটা পসিবিলিটি থাকে, হ্যাঁ সেটা দেখছে যে কার্বন স্টিল রাবার লাইনিং দিয়ে যদি করে তখন এই যে ওই পসিবিলিটিটা হয়তো কমে আসে। তারপরে করোসিভ লিকুইড যদি হয়, করোসিভ যেটা বলেই দিচ্ছি যে লিকুইডটাই করোসিভ, এটা সহজেই করোশন মানে যেই ট্যাঙ্কের মধ্যে রাখবে সেই ট্যাঙ্কই করোশন করে লিকুইড বের হয়ে আসবে। সো এটা অবশ্যই করোশন মানে যাতে না হয় সেরকম একটা SS দিয়ে তৈরি, SS 304 প্লেটস দিয়েই ট্যাঙ্কটা তখন তৈরি করতে হবে। হাইজেনিক লিকুইড, হ্যাঁ হাইজেনিক লিকুইড যেমন আমরা যেগুলো খাওয়া দাওয়া করি, যে সমস্ত জিনিস আমাদের জন্য লাগে, মিল্ক, হ্যাঁ এটা হতে পারে বা কোনো জুস হতে পারে, সেগুলো তোমার সেটার জন্য আবার আরেক ধরনের মানে ফুড গ্রেডটাকেও যাতে ফুডের যে মানে হাইজিনের যে বিষয়টা সেটা কি চিন্তা করে জানি ওখান থেকে কোনো কন্টামিনেশন না হয় সেগুলা চিন্তা করে সেভাবে করে বানাতে হবে। SS 316 প্লেট দিয়ে করছে, এরকম বিভিন্ন মানে অসংখ্য এক্সাম্পল এরকম দেয়া যায়। আমি এখানে কিছু কিছু এক্সাম্পল দিলাম, এতগুলা তো বুঝতেই পারছো দেয়া যাবে না। আচ্ছা, এখন যেটার মধ্যে আমরা আসলাম সেটা হচ্ছে এই যে মেটেরিয়াল সিলেকশন নিয়ে যে আমাদের যে মাথা ব্যথাটা, যে এত ধরনের মেটেরিয়াল সিলেকশন কিভাবে যে কি করা যাবে, অত মেটেরিয়াল আমরা দেখলাম, অসংখ্য মেটেরিয়াল এবং অনেক ফেব্রিকেশন টেকনিক, অসংখ্য অ্যাভেলেবল মেটেরিয়াল আমাদের আছে এবং প্রপার্টিও মাশাআল্লাহ অনেক রকমের আছে। এখন সেগুলোর মধ্যে থেকে আমাদের সিলেক্ট করতে হবে। তো একদম মানে আমাদের 1 লক্ষ মেটেরিয়াল থেকে প্রপার্টির উপর বেস করে, ফেব্রিকেশন টেকনিকের উপর বেস করে এবং যেখানে ব্যবহার করব সেটার উপর বেস করে আমাদের কাট অফ করে করে আমাদের একদম আমাদের ন্যারো করে নিয়ে আসতে হবে আমাদের ইয়েগুলাকে, অপশনগুলাকে, হ্যাঁ। তো এখন মনে করো এটা এর জন্য বিভিন্ন চার্ট তৈরি করা হয়েছে, হ্যাঁ এই সমস্ত কাজগুলো মানুষ অনেকদিন ধরেই করছে, আমরা শুধু এখন এগুলা মানে পড়ি আর কি, এগুলা সব মানুষ আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছে আর কি আমাদের জন্য। তো আমাদের যেটা আছে, তোমরা কি আছো? হ্যালো, জি ম্যাম শুনতে পাচ্ছি। আছে ম্যাডাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, কোনো কিছু আছে, কোনো কোয়েশ্চেন আছে নাকি আগাবো? অনেকক্ষণ থেকে আমি কথা বলছি, তোমরা কিছু বলো শুনি। তোমাদের বাকি কোর্সগুলো কি শেষ হয়ে গেছে? ম্যাম মোটামুটি শেষ আর কিছু বাকি আর কি। আচ্ছা, কিছু কিছু শেষ, কিছু বাকি আছে। আচ্ছা, কিরকম তোমাদের এমনি প্রিপারেশন কিরকম? অনলাইনে পরীক্ষা তো আগে দাও নাই কখনো, আমরাও আগে কখনো নেই নাই। খুবই একটা মানে কি বলবো, পুরো টার্মটাই মানে পুরো টার্মটা না, যখন থেকে এই অনলাইনে ক্লাস নেওয়া শুরু করলাম এরকম মানে উইয়ার্ড আমার কখনো লাগে নাই ক্লাস নিতে, যে তোমাদের বকাবকি করা যাচ্ছে না সামনাসামনি, এটা খুবই আমার জন্য অসুবিধা হয়ে গেছে ক্লাস নিতে গিয়ে। দেখতেও পাচ্ছি না, তোমরা তো 50% শিওর ঘুমাচ্ছ, হ্যাঁ সেটা মোটেও ভালো লাগছে না। ম্যাডাম একটাই সমস্যা হচ্ছে পড়াটা কিভাবে গুছিয়ে নেওয়া যায়। হ্যাঁ এটা খুবই মানে অসুবিধা আর কি, মেলোমেলো হয়ে গেছে সবকিছু। সব এলোমেলো, ভালো লাগছে না তাই না? এটা খুবই অগোছালো, মানে আমি জানি না এরকম ভাবে পড়াতেও খুব মানে খুবই আনকমফোর্টেবল, আমার একদমই ভালো লাগছে না। ঠিক আছে, আমরা তো তাও ভালো তোমাদের এখন ফার্স্ট ইয়ার একদম ঠিক আছে, হয়তো আরেকটা টার্ম পরে আশা করছি আমরা ঠিক হয়ে যাবে, একটু আমরা কষ্ট করি। ঠিক আছে, তোমরা কিন্তু নিজেরা বই পড়ার অভ্যাসটা কিন্তু বাদ দিও না, ঠিক আছে? বইগুলা পড়ো, শুধু স্লাইডের উপরে থেকো না, বই অবশ্যই পড়বা। ওই যে আমি তো আজকে দেখালাম কত জায়গা থেকে ইনফরমেশন পাবা, ইন্টারনেট থেকে পাবা, টেক্সট বুক থেকে পাবা, হ্যাঁ ডেটা বুক তোমাদের এখন লাগবে না, কিন্তু মাঝে মধ্যে একটু উল্টায় দেখতে পারো কি আছে ওটার মধ্যে, তাইলে ওগুলা ওখান থেকে
ইনফরমেশন খুঁজে বের করাটাও একটা ট্রেনিং। হ্যাঁ, ওটাও তুমি জানোই না যে কিভাবে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তোমার কাছে ডেটা বুক আছে কিন্তু তুমি জানোই না, সেটা একটা খারাপ জিনিস। তো ওগুলোও শিখতে হবে যে কিভাবে ইনফরমেশন থেকে তোমার প্রয়োজনীয় ইনফরমেশনটা খুঁজে বের করতে হয়। দেখো কিছু কাজ আমরা আবার ব্যাক করি একটু। আমাদের মেটেরিয়ালস সিলেকশন, বিভিন্ন চার্ট আছে। হ্যাঁ, কি করেছে, এটা করেছে কি, যেমন মনে করো ইয়াংস মডিউলাস, তার সাথে ডেনসিটি, এরকম ভাবে কিছু চার্ট বানিয়ে রেখেছে। এইটা আমি নিয়েছি, আমি তোমাদের এইগুলা দেখানো শেষ করে আমি তোমাদের গুগলে এটা দেখাই দিব কোথা থেকে আমি এটা নিয়েছি এই চার্টগুলা। ওখানে কি হয়, ওখানে যদি ওটা কেন দেখিয়ে দিব, তাহলে তোমরা এই যে কোনো একটা মেটেরিয়ালের উপরে ক্লিক করলেই তোমার ওখানে একদম ভেতরে আরো কিছু ডিটেইলে সেই মেটেরিয়াল গুলাকেও দেখাবে। তো এটা এখানে আমি দেখাতে পারছি না, আমি তোমাদের ওই ইয়েটা দেখিয়ে দেবো, লিঙ্কটা তোমরা ওখানে গিয়ে দেখে নিও। তো এরকম ভাবে এগুলা প্লট করা আছে। দেখো এটাও কিন্তু একটা ইয়ের মতন, ডায়াগ্রামের মতন, তাই না? এইটা এই রেঞ্জটা দেখাচ্ছে, এই যে তোমার এত ডেনসিটি, এবং এগুলো বেশিরভাগই লগ স্কেল, বুঝতে পারছি তো আমরা, তাই না? লগ স্কেল তো ইউজ করেছো তোমরা, করেছো না? লগারিদমিক স্কেল ইউজ করেছো? ম্যাম লগারিদমিক স্কেল বলছেন? হ্যাঁ, ইউজ করেছো আগে? জি ম্যাম, এটা তো মানে নরমালি পরিচয় আছে এরকম। আচ্ছা দেখো, এটা যে একটা লগ স্কেল, বুঝতে পারছি তো আমরা, তাই না? এটা 0.01 থেকে 0.1, জি ম্যাম। এটা হচ্ছে 1, 10, 100, 1000। হ্যাঁ, তো এখানে 1 থেকে 10, আবার এখানে 10 থেকে 100, এখানে 100 থেকে 1000, মানে যাতে পুরো অনেক কিছু একটার মধ্যে দেখানো যায় সেই জন্য। আর যদি পুরো এমনি নর্মাল স্কেলে করতো তাহলে এটা অনেক মানে একটা বড় সড়ো একটা চার্ট হতো এবং সেটা খুব ডিফিকাল্ট হতো বোঝার জন্য। হ্যাঁ, তো সেই জন্য এটাকে লগ স্কেলে করেছে, এবং বেশিরভাগ ইয়াং মডুলাস তো অনেক বড় হয়, মানে 10 এর পাওয়ার অনেক বড় অর্ডারে থাকে। হ্যাঁ, সেই জন্য হচ্ছে যে তোমার এইভাবে করে দেখিয়েছে আর কি। হ্যাঁ, তো সেটা আর কি তোমরা এই যে যেমন দেখো এখানে 100 থেকে 300, 300 থেকে 1000, আবার 1000 থেকে 3000, 10,000 এভাবে করে করেছে। হ্যাঁ, বোঝার সুবিধার জন্য, মানে বোঝার সুবিধার জন্য, মানে সমস্ত ইনফরমেশন গুলাকে অল্প জায়গায় নিয়ে আসার জন্য। এরপরে আমি আরো 5-6টা চার্ট দেখাবো, সবগুলাতেই মোটামুটি এরকম লগ স্কেলে আছে। এখন দেখো এটা হচ্ছে আমাদের ইয়াংস মডিউলাস আর হলো ডেনসিটির একটা চার্ট করেছে বিভিন্ন মেটেরিয়াল গুলো। হ্যাঁ, আমরা যদিও উড নিয়ে এত পড়াশোনা করি না, কিন্তু উডও কিন্তু একটা মেটেরিয়াল। হ্যাঁ, এবং এটা খুব বেশি ব্যবহৃত হয় এই মেটেরিয়ালটা, সেজন্য উডও এখানে আছে, ফোম আছে। হ্যাঁ, এগুলো আমরা অত বেশি পড়ি না, কিন্তু আমরা এগুলা বলতে চাই যে মেটাল, পলিমার, সিরামিক, কম্পোজিট, হ্যাঁ এগুলা, রাবার, হ্যাঁ এগুলা। কিন্তু আসলে এটাও একটা মানে যারা মেটেরিয়াল ডিজাইন করে বা মানে প্রোডাক্ট ডিজাইন করে তাদের তো আসলে উডটা লাগে, উড অ্যান্ড উড প্রোডাক্টস লাগে, সেজন্য এগুলাও এখানে আছে। Many applications require stiff materials, for example roof beams, bicycle frame। এই দেখো বাইসাইকেল ফ্রেমটা আবার চলে আসলো, যে আমাদের ফ্রেমের মেটেরিয়ালটা কি হবে। These materials lie at the top of the chart। আচ্ছা, এটা তো আমরা চার্টটা তো বুঝি, তাই না? মানে এই জায়গাটার মেটেরিয়ালটা হচ্ছে লাইট এবং স্টিফ, যত নিচের দিকে আসবে তত হচ্ছে ফ্লেক্সিবল এবং লাইট এই জায়গাটা, আর এই জায়গাটা হচ্ছে হেভি এবং কি ফ্লেক্সিবল। এখানে হচ্ছে হেভি অ্যান্ড স্টিফ, বুঝতে পারি? আমরা কি চার্টটা বুঝতে পেরেছি তো, তাই না? যত বাঁদিকে আসছি তত হালকা, তত মেটেরিয়াল গুলো হালকা, যত ডান দিকে যাচ্ছি তত হেভি, তত ডেনসিটি বেশি, যত নিচের দিকে আসছি তত এখানে তত হচ্ছে ফ্লেক্সিবল, যত উপরের দিকে যাচ্ছি তত স্টিফ। একটু রেসপন্ড না করলে বুঝতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, বুঝছো তো? ইয়াং মডুলাস থেকে তো স্টিফ আর ফ্লেক্সিবল বুঝাচ্ছে, ইয়াং মডুলাস বেশি হইলে আর কি স্টিফ বেশি। হ্যাঁ, আমরা ওই যে টেনসাইল প্রপার্টি দেখার সময় ইয়াংস মডুলাস বলেছিলাম, আশা করছি মনে আছে তোমাদের। সো আমাদের অনেক সময় দেখা যায় যে স্টিফ মেটেরিয়াল দরকার হয়। হ্যাঁ, আবার একই সাথে হচ্ছে যে স্টিফ মেটেরিয়াল লাগবে, যেমন এই যে বাইসাইকেল ফ্রেমটা যেটা, সেটা স্টিফ দরকার হয়। আবার তাইলে সেটা এরকম জায়গায় মানে টপ চার্টের টপ জায়গার জিনিসগুলো হচ্ছে স্টিফ। আবার একই সাথে যদি আমাদের
লাইট দরকার হয় তাহলে আমরা বাঁদিকে সরে আসবো, এই জায়গায় বাঁদিকে সরে আসবো। আর যদি আমাদের দরকার হয় হচ্ছে হেভি আর স্টিফ, তাহলে আমরা এইদিকে সরে আসবো। এরকম ভাবে আমরা চুজ করব কোন জায়গাটায় কি ধরনের আছে। Many applications require low density materials. For example, packaging foams. These materials lie to the left of the chart. যে প্যাকেজিং এর জন্য যে সমস্ত ফোম জাতীয় জিনিস আমরা ব্যবহার করি সেগুলা। Stiff lightweight materials are hard to find. এই যে জায়গায় কিছুই নাই, খুবই স্টিফ এবং খুবই লাইট, এই জায়গায় থাকার কথা, এগুলো নাই, এটা হার্ড টু ফাইন্ড। Composites appear to offer a good compromise, but they are usually quite expensive. এরকম জায়গায় মানে উপরের দিকে আছে আর ডেনসিটি মোটামুটি মানে মাঝামাঝি আছে, সো কম্পোজিট একটা ভালো অপশন এই যে স্টিফ আর লাইট একসাথে হওয়ার জন্য, কিন্তু এগুলো আবার এক্সপেন্সিভ। তো আমরা এখান থেকে যেটা হয় আমরা কাট অফ করে নিয়ে আসতে পারি যে হ্যাঁ ঠিক আছে, তাইলে তো আমাদের যদি মানে ক্রাইটেরিয়া হয় যে স্টিফ হতে হবে, তাইলে অবশ্যই আমরা নিচের এগুলাকে বাদ দিয়ে দিব, তাই না? এগুলো আমরা চুজ করব না, আমরা চলে যাব এটার উপরে, এখানে উপর দিকে চলে যাব, তারপরে আমরা লাইট ডেনসিটির মধ্যে একটা সরি লাইট আর হেভির মধ্যে একটা চুজ করব। এরকম ভাবে অনেকগুলো চার্ট আছে, হ্যাঁ অনেকগুলো চার্ট আছে। এটা কি চার্ট? এটা হচ্ছে ইয়াংস মডুলাস আর হচ্ছে কস্ট। হ্যাঁ এটা খুব জরুরি, এই কস্টিংটা জরুরি। কস্টিংটা হলো ওই যে আগেরটাই, এদিকে ইয়াংস মডুলাস একই রকম লগ স্কেলে, এখানে আবার কস্ট। এটা পার কেজিতে কস্ট কত এটা মনে হয় এভাবে, হ্যাঁ এভাবে দিয়েছে, এটাও লগ স্কেলে আছে। হ্যাঁ তো এটা পার কেজিতে কস্টিং সেটা সহ দেয়া হয়েছে। এটা তো বুঝতেই পারছি যে সবকিছুর ক্ষেত্রেই কস্টিংটা একটা বড় ইফেক্ট ফেলবে, সেজন্য যতই আমরা মেটেরিয়াল সিলেক্ট করি শেষে গিয়ে কস্টিংটা ম্যাটার করে। Many applications require stiff materials, for example এগুলো বললাম। Many applications require low cost materials, for example packaging foam. These materials lie to the left of the chart. Cheap stiff materials lie towards the top left of the chart, mostly metals and ceramics again. Cheap আবার একই সাথে হচ্ছে স্টিফ, সস্তা আবার হলো স্টিফ, তাইলে এরকম জায়গায় আছে যেগুলো, সেগুলো তাহলে মেটাল সিরামিক্স এই জিনিসগুলাই বেশিরভাগ। তাহলে এটা থেকে আমরা মোটামুটি এরকম ভাবে আরো কিছু চার্ট আছে, সব আর আমি ওভাবে বলবো না, তোমরা ইয়ে থেকে দেখে নিতে পারো। হ্যাঁ ম্যাম লাস্ট এর আগে যে মানে ইয়াংস মডুলাস ভার্সেস কস্ট, এখানে দেখলাম আমরা ফ্লেক্সিবল যে ম্যাটেরিয়াল যেগুলো সেগুলো কস্ট মানে মোটামুটি বেশি, এটার কোনো স্পেসিফিক কারণ আছে? মানে একদম লো কস্টে ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল পাওয়া যায় না? এটা অবশ্য ভালো কোয়েশ্চেন, হ্যাঁ সেটা তো পাওয়া যাওয়া উচিত ছিল, কিন্তু এখানে তো দেখাচ্ছে পাওয়া যায় না। হ্যাঁ এখন আমি তো তাই দেখছি চার্ট থেকে, না খুব একটা ইয়েও না, মানে খুব বেশি ইয়েও না, পার কেজিতে তোমার এটা কত 1 ইউরো আর কি। হ্যাঁ এটা তো 1 ইউরো করে, তো এই দিকে গেলে এক্সপেন্সিভ, এত এই দিকে গেলে মানে ডান দিকে বেশি ডান দিকে চলে গেলে এখান এটার উপরে গিয়ে এক্সপেন্সিভ, পার কেজিতে 10 থেকে 100-র মধ্যে। হ্যাঁ তো এরকম জায়গায় আছে, মোটামুটি আছে, কম দামেও পাওয়া যায় এগুলো। এটা তো খুব বেশি দাম না এই যে এই জায়গাটা। ও ম্যাম এটা তো আসলে লগ স্কেলে নিচে, লগ স্কেল তো মাঝামাঝিতে আসলে অত বেশি না, যত ডানে যাব তত বেশি বাড়বে, তত বেশি। এটা যেমন এটার পর থেকে গিয়ে অনেক বেশি। হ্যাঁ এটা যেমন এটার পর থেকে এখানে কস্টটাও লগ স্কেলে দেওয়া, তাই না? হ্যাঁ হ্যাঁ এই যে দেখো 0.01 0.1 তারপরে বুঝেছি, থ্যাংক ইউ। আচ্ছা এটা হচ্ছে স্ট্রেংথ এর সাথে ডেনসিটি একই রকম ভাবে। The chart shows yield strength in tension for all materials. একটা শুধু যে সাধারণত সব মেটেরিয়ালের জন্যই টেনসাইল স্ট্রেংথ দিলেও মানে টেনশনে স্ট্রেংথটা দিলেও সিরামিক্স এর জন্য কম্প্রেসিভ স্ট্রেংথটা এখানে দেয়া আছে। হ্যাঁ এটা মেনশন করেই দেয়া আছে যে যেহেতু সিরামিক্স এর টেনসাইল স্ট্রেংথ খুবই কম, সেজন্য হলো তোমার সিরামিক্স এর জন্য কম্প্রেসিভ স্ট্রেংথ, বাকিগুলো হচ্ছে তোমার tensile strength. This chart is useful for identifying materials for components which require high strength combined with low weight. একইভাবে এই যে আমরা বুঝতে পারি টপ লেফটে, হ্যাঁ হাই স্ট্রেংথ লো ওয়েট এরকম জায়গায় যেগুলো থাকবে। High strength at low weight is so often important that a property called specific strength is defined as strength per density.
মানে এটা খুব মানে যে স্ট্রেংথ ভালো হবে আবার ওয়েটও কম হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস অনেক সময়ই যেটা দরকার হয়। তো সেরকম যদি দরকার হয় যে তোমার সেই জন্য একটা আলাদা করে একটা স্পেসিফিক স্ট্রেংথ নামে একটা প্রপার্টি করেছে, সেটা বলছে আর কি। তো সেটাই আর কি এখানটাই দিয়েছে যে যত হাই স্ট্রেংথ আর তোমার লো ওয়েট হবে তত টপ লেফটের দিকে যেতে থাকবে। এখানেও দেখা যাচ্ছে এই জায়গাটায় বেশি কিছু নেই, যে এইরকম জায়গায় তোমার হাই স্ট্রেংথ আর হচ্ছে লো ডেন্সিটি এরকম জায়গার জিনিসগুলাই হবে। এটা কিসের? এটা হলো স্ট্রেংথ ভার্সেস টাফনেস। হ্যাঁ, তো এগুলো আর আমি সবগুলো আর বলি না, এরকম ভাবে আছে। এটা হচ্ছে স্ট্রেংথ ভার্সেস কস্ট আরেকটা। এটা দেখেই তোমরা ধারণা করতে পারবা যে কোনটার কস্ট কিরকম, কোনটার স্ট্রেংথ কিরকম, এরকম অনেক চার্ট আছে। হ্যাঁ, এটা আরেকটা আছে স্ট্রেংথ ভার্সেস ম্যাক্সিমাম সার্ভিস টেম্পারেচার। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট। যখন তোমার সার্ভিস টেম্পারেচার যদি অনেক হাই হয়, এটার আবার সার্ভিস টেম্পারেচারটা কিন্তু লগ স্কেলে নাই। হ্যাঁ, এটা যেহেতু অত হাই টেম্পারেচার হয় না। হ্যাঁ, এটা 1000-এর পরে আরো থাকতে পারে, হ্যাঁ 1500 এরকমও থাকতে পারে। তো এটা এই চার্টটা এই পর্যন্তই এখানে দেখানো হয়েছে, এরপরে আরো থাকতে পারে। সিরামিক গুলা অনেক হাই টেম্পারেচারে সার্ভাইভ করতে পারে। Maximum service temperature indicates the maximum temperature at which a material can be used in engineering. Above this, its strength rapidly decreases. মানে এখানে যে রেঞ্জটা দেখাচ্ছে, এরপরেও যদি সার্ভিসে গিয়ে চাইতেও বেশি টেম্পারেচার করতে, মানে বেশি টেম্পারেচার এর উপরে যদি আসে, মানে বেশি টেম্পারেচার যদি ওকে থাকতে হয়, তাহলে এটার হাই টেম্পারেচারে গিয়ে ওর যে স্ট্রেংথটা দেখানোর কথা ছিল সে হয়তো মেল্ট করে যাবে না, মেল্টিং টেম্পারেচারে হয়তো পৌঁছায় নাই, কিন্তু তার ভিতরে প্রপার্টি কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। This chart is useful for identifying materials for components which operate at temperatures above room temperature. For example, cooking utensils, car engines, exhausts, এগুলো। হ্যাঁ, polymers are limited to low temperatures, metals to intermediate temperatures, and only ceramics can withstand very high temperatures. তো আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি, আর আমরা এমনিতেও জানি যে সিরামিক প্রচুর হাই টেম্পারেচারও সার্ভাইভ করতে পারে। একটু আচ্ছা, এরপরে যেটা আসলো আমাদের এটা রেজিস্টিভিটির সাথে কস্ট। হ্যাঁ, রেজিস্টিভিটি এটা একটা দিয়ে দেখিয়েছি এখানে, কারণ এই যে ইলেকট্রিক্যাল ইনসুলেটর বা থার্মাল ইনসুলেটর, মানে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বা রেজিস্টিভিটি বা থার্মাল কন্ডাক্টিভিটি বা রেজিস্টিভিটি সাধারণত হলো দেখা যায় যে মানে যেটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি খারাপ বা ভালো, সে একই সাথে সেটা থার্মাল কন্ডাক্টিভিটিও সাধারণত খারাপ বা ভালো হয়। সেই জন্য এই চার্টটা দুটার ক্ষেত্রেই ব্যবহার হতে পারে। যেমন দেখো বলছে this chart is important for designing components requiring good electrical insulation, for example plug casings, or good electrical conductivity, for example electric power cables at a good price. প্রাইসের সাথে এটা আছে যে তোমার বিভিন্ন জায়গায় ইনসুলেশন দরকার হয় বা বিভিন্ন জায়গায় তোমার ভালো কন্ডাক্টিভিটি দরকার হয়, ডেফিনেটলি কেবল গুলাতে ভালো কন্ডাক্টিভিটি লাগবে। Good electrical conductors are usually good thermal conductors, and good electrical insulators are good thermal insulators. মানে যেটা ভালো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি যেটা আছে সেটার থার্মাল কন্ডাক্টিভিটিও সাধারণত ভালো হয়। এই সিমিলারিটির জন্য এই চার্টটাকে বলছে যে তোমার দুটার জন্যই ব্যবহার করা যেতে পারে। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি চার্ট হিসেবে এটা ইউজ হতে পারে, আবার থার্মাল কন্ডাক্টিভিটি চার্ট হিসেবে ইউজ হতে পারে। এখানে বলছে যেমন এটা তোমার গুড থার্মাল ইনসুলেশন, ফর এক্সাম্পল ফর কিলন ওয়ালস। কিল হচ্ছে যে ফার্নেস গুলো, যে ফার্নেসে আমরা সিরামিক, ওই যে সিরামিক বার্ন করার জন্য বা ব্রিক ইট যেগুলা বার্ন করার জন্য যে ফার্নেস গুলো ব্যবহার করি, বড় বড় ফার্নেস, অনেক বড়, সেগুলো হচ্ছে কিল। সেখানে যে দেয়ালটা, হ্যাঁ সেখানে থার্মাল ইনসুলেশন দরকার হয়, কারণ হিটটা অবশ্যই যেন বাইরে যত কম যায় ততই ভালো। তো সেখানে যে রিফ্র্যাক্টরি ব্রিক যেটা ইউজ করে ভেতর দিয়ে ব্রিকটা, সেটার ভালো ইনসুলেটিভ প্রপার্টি থাকা দরকার। আবার থার্মাল কন্ডাক্টিভিটিও ভালো থাকা দরকার। যেমন ফ্রাইং প্যান, তুমি যেই প্যান বসাইলা চুলার উপরে, সে যদি হিট তার মধ্যে দিয়ে যদি নাই যায়,
তখন তো আবার দেখা যাবে যে খাবার রান্না হতেই অনেকক্ষণ লেগে গেল। তো দুটাই তোমার যেমন ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আর রেজিস্টিভিটিও যেমন দরকার, ইনসুলেশন দরকার, সেরকম থার্মাল ইনসুলেশন আবার থার্মাল কন্ডাক্টিভিটিও দরকার। এই তোমাদের কোয়েশ্চেন গুলা মনে করো যে যদি এরকম থাকে যে হ্যাঁ একটা মানে ফ্রাইং প্যানের জন্য তুমি এখানে আমি হয়তো দিয়ে একটা মেটেরিয়াল সিলেক্ট করে দিলাম যে ফ্রাইং প্যানের জন্য এটা সুইটেবল হবে না এটা সুইটেবল হবে, হ্যাঁ তুমি সেটা এই চার্ট যদি দেয়া থাকে তুমি এটা বের করতে পারবে না। মানে কোয়েশ্চেন গুলো সাধারণত এই ধরনের হবে, খুব মানে ইয়ে না, খুব বেশি মুখস্থ কিছু করার আসলে নাই। এইটা একটা ওইরকম ক্ষেত্রে কি চার্ট গুলো কি দেওয়া থাকবে? হ্যাঁ চার্ট अवेलेबल থাকবে ডেফিনেটলি, চার্ট তো মুখস্থ করা সম্ভব না তাই না। এটা একটু আমার খুব পছন্দের জিনিস, সেটা হচ্ছে রিসাইক্লিং ফ্র্যাকশন আর হলো কস্ট, সেটার সাথে যে রিলেশন। রিসাইক্লিং এখনকার পৃথিবীতে রিসাইক্লিং খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের রিসোর্স এগুলা তো খুবই তোমার লিমিটেড রিসোর্স আছে, বা ন্যাচারাল রিসোর্স যত নেচারে থেকে যায় সেটাই ভালো, আমরা যদি রিসাইকেল করতে পারি সেটা খুব ভালো। The fraction recycled is that fraction which can be recycled cost effectively. রিসাইক্লিং মানে কিন্তু তুমি এটাকে আবার র ফর্মে নিয়ে যাবে। একটা হচ্ছে রিসাইক্লিং, একটা হচ্ছে রিইউজ, দুটা কিন্তু এক জিনিস না। রিইউজ যেমন মনে করো আমরা আমাদের দেশে কি করি, অন্য দেশে খুব ডেভেলপড কান্ট্রিতে এক জিনিস, কিন্তু আমাদের দেশে আমরা মোবাইল ফোনটা দেখা যায় আমি ব্যবহার করার পর হয়তো আরেকজন ব্যবহার করে, হয়তো তারপরে আরেকজন ব্যবহার করে, রিইউজ হয় জিনিসটা, হ্যাঁ তারপরে হয়তো এটা রিসাইকেল হয়, হ্যাঁ কিন্তু রিইউজ আর রিসাইকেল কিন্তু দুই জিনিস। যেমন স্টিল রিসাইকেল হয় কি, স্টিলের জিনিস মেল্ট করে আমরা আবার আগের ফর্মে নিয়ে গেলাম, তারপরে সেখান থেকে আবার আমরা প্রোডাক্ট বানালাম, হ্যাঁ সো কতটা মানে রিসাইক্লেবিলিটি মানে এটা রিসাইকেল করার এবিলিটি কতখানি আছে সেইটা। যেমন এখানে এটা দেখাচ্ছে মোস্টলি রিসাইক্লেবল, এটা হচ্ছে হার্ডলি রিসাইক্লেবল। এখন মেটেরিয়াল সিলেকশনে কিন্তু এই জিনিসগুলোও অনেক ক্ষেত্রেই এটা দেখতে হয় আমাদেরকে যে এটা রিসাইক্লেবল কিনা, কারণ হলো তোমার যেমন এনভায়রনমেন্টের উপরে যে ইফেক্টটা পড়ে, যদি এটা রিসাইক্লেবল হয় তাহলে খুব ভালো, আর যদি না হয় তাহলে হয়তো বলবে যে একটা না এর চাইতে আরো একটা ভালো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা কিছু মেটেরিয়াল তুমি চুজ করো, হ্যাঁ তুমি এটা চুজ করো না, তুমি আরো ভালো একটা কিছু চুজ করো যেটা কিনা সহজে রিসাইকেল করা যায়। সো এইটা থেকে আমরা এরকম একটা করতে পারি। Recycling involves returning the material to its raw form, but reuse is sometimes more energy efficient. সেটা হতেই পারে, যেমন যেটা বললাম যে এরকম হতে পারে যে ওইটাকে অনেকবার যদি ব্যবহার করা যায়, বারবার ব্যবহার করা যায়, তাহলে তো অবশ্যই এনার্জি এফিশিয়েন্ট, কারণ রিসাইকেল করতেও তো কিছুটা এনার্জি লস হয়, সেটা তো আছেই। This chart is useful for identifying materials which are heavily recycled and exploring those which are not. এই চার্টটা থেকে যেমন এটা থেকে আমরা এটা থেকে বুঝতে পারছি তাই না যে কোনটা হেভিলি রিসাইক্লেবল, মোস্টলি রিসাইক্লেবল, এই যে এই উপরের যে অংশটা, আর কস্টিং সেটার সাথে রিলেটেড কস্টিং এখান থেকে বুঝতে পারছি। এইটা লগ স্কেলে, কিন্তু এইটা না, তোমরা স্কেল দেখলেই বুঝতে পারবা কোনটা লগ স্কেলে কোনটা না। তো এই হলো বিষয়টা, এটা অনেকটাই রিসাইক্লেবল। তো এরকম বেশ কিছু চার্ট আমাদের আছে, এখানে কয়েকটা আমি দেখালাম তোমাদেরকে, হ্যাঁ আমি তোমাদের সাইটটাও দেখিয়ে দিচ্ছি, এটা জাস্ট শেষ করে দিই। তো মেটেরিয়াল সিলেকশন চার্ট গুলো তাইলে আমাদের কি করে, অ্যালাউ ইজি ভিজুয়ালাইজেশন অফ প্রপার্টিজ, হ্যাঁ এই চার্ট গুলো থেকে তাহলে আমরা সহজেই বিভিন্ন প্রপার্টি গুলা দেখতে পারি। শো লটস অফ ডিফারেন্ট মেটেরিয়ালস ক্যান বি ড্রিলড ডাউন টু স্পেসিফিক্স, হ্যাঁ আমরা সেখান থেকে ন্যারো করে নিয়ে আসতে পারি, আমরা যেটা চাচ্ছি সেই স্পেসিফিক জায়গাটায় আমরা চলে যেতে পারি। শো ব্যালেন্সেস অফ প্রপার্টিজ, হ্যাঁ বিভিন্ন প্রপার্টির মধ্যে ব্যালেন্স, যেমন স্ট্রেংথের সাথে কস্ট, মডুলাসের সাথে তোমার টাফনেস, এরকম অনেক ধরনেরই হতে পারে। আইডিয়াল ফর এ ফার্স্ট রাফ কাট সিলেকশন, হ্যাঁ আমরা একদম ইনিশিয়াল কিছু মানে একদম মনে করো যে এটা কি মেটাল হবে না পলিমার হবে না কি হবে, একদম ইনিশিয়াল কিছু সিলেকশন কিন্তু আমরা এই চার্টগুলো থেকেই করে ফেলতে পারি, আস্তে আস্তে গিয়ে আমরা আরো ন্যারো ডাউন করে নিয়ে আসতে পারি। সো যদি আমরা সামারাইজ করি, এটা আমি চার্টটা তোমাদের পরে দেখাচ্ছি গুগলে, জাস্ট এটা শেষ করে দিই।
সামারাইজ যদি করি আমাদের কি করতে হবে, think about the design from functional viewpoint, decide on the materials to be used, choose a suitable process that is also economic. আমরা মেটেরিয়াল সিলেকশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের, যেটা সেটা আমরা একটু দেখলাম। আমরা আরেকটা, আমি তোমাদেরকে শুধু ওই জিনিসটা একটু দেখাই দিই। আচ্ছা, একটু রেকর্ডিংটা স্টপ